আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তরঙ্গ শব্দের আমাদের মডুলাসের পক্ষ থেকে স্পেশাল ক্লাসের আয়োজন করার কথা। ওই স্পেশাল ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাস অলরেডি করছি। যারা ক্লাসটা মিস করছো তারা এই শুরু থেকে কিছু অংশ দেখলেই মোটামুটি আমরা যতটুকু পর্যন্ত পড়াইছি ওইটা কাভার হয়ে যাবে। আর যারা গতদিন এক্সট্রা ক্লাসটা করছিলা ওরা যদি প্রথম অংশটা দেখো তাহলে হচ্ছে একটু রিভাইজ হয়ে গেল আর কি। আমরা একদম ক্লাসে যেরকম করে পড়াইছিলাম একদম হুবহু ওরকম করে পুরোটা অংশ দেখাবো না। আমরা জাস্ট মেইনলি সূত্র যেগুলো আছে ওই অংশটা একটু দেখাই ফেলি। আসো আমরা তরঙ্গ শব্দ অধ্যায়ের মধ্যে প্রথমে যে কিছু অংশ পড়ছিলাম ওগুলো নিয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল যে অংশটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে যদি একটা তরঙ্গ থাকে, এই যে এরকম যদি একটা তরঙ্গ থাকে তাহলে এই তরঙ্গের মধ্যে আমরা পড়াইছিলাম যে এখান থেকে শুরু করে এই পুরোটুকু অংশ দ্যাট ইজ এতটুকু পর্যন্ত গেলে আমাদের একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হয়? এতটুকু পর্যন্ত গেলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এই একটা পূর্ণ কম্পন দেওয়ার জন্য যতক্ষণ সময় প্রয়োজন হয় ওইটাকে আমরা একটা নাম দিছিলাম, ওইটার নাম দিয়েছিলাম আমরা পর্যায়কাল। একটা পূর্ণ কম্পন সম্পন্ন হইতে যে সময় লাগে ওইটাকে আমরা নাম দিয়েছিলাম পর্যায়কাল বা হচ্ছে দোলনকাল। আর এই যে একটা পূর্ণ কম্পন দিলাম, এই কম্পন দিলে তরঙ্গ একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব যায়। তরঙ্গ একটা দূরত্ব বা একটা ডিস্টেন্স যায়। এই যে দূরত্বটা তরঙ্গ যায় কয়টা কম্পন দিলে? একটা কম্পন দিলে। ওইটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য। এখন এর পাশাপাশি আমরা কিছু সূত্র দেখাইছিলাম। এক নাম্বার, প্রথমে এই পর্যায়কালের একটা সূত্র আমরা দেখাইছিলাম। পর্যায়কালের সূত্রটা ছিল এরকম, পর্যায়কাল ক্যাপিটাল টি সমান ছিল স্মল টি ডিভাইড বাই ছিল এন। এই স্মল টিটা ছিল হচ্ছে যে সময়টা আছে, আর এন মানে হচ্ছে যতগুলো কম্পন সম্পন্ন হয়েছে, অর্থাৎ এন মানে কম্পন বা স্পন্দনের সংখ্যা, টি মানে হচ্ছে যতক্ষণ সময় এখানে পার হয়েছে। এটাকে আমরা বলি পর্যায়কালের সূত্র। এটা হচ্ছে এক নাম্বার। এই পর্যায়কালের সূত্রের পাশাপাশি আমরা আরেকটা সূত্র পড়াইছি, সেটা হচ্ছে কম্পাঙ্কের সূত্র। কম্পাঙ্কের সূত্র ছিল হচ্ছে এই সূত্রটার মানে পর্যায়কালের সূত্রটা ঠিক উল্টা। এই জন্য কম্পাঙ্কের সূত্র এফ সমান ছিল এন বাই টি। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কারণ কিছু কিছু ম্যাথে এই এই যে সূত্রগুলো আছে এগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা কি বললাম? পর্যায়কালের সূত্র পড়াইছি হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি বাই এন, আর কম্পাঙ্কের সূত্র পড়াইছি এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এন বাই টি। তারপর তারপর আমরা এই টি মানে পর্যায়কাল এবং এই কম্পাঙ্ক এই দুটো দেখতেছি টি বাই এন আর এন বাই টি, মানে একটা আরেকটার উল্টা। উল্টা মানে বিপরীত। এই জন্য আমরা বলছিলাম কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/t। তাহলে আমাদের ইন টোটাল পর্যায়কাল কম্পাঙ্ক মিলায় সূত্র কি আসলো? পর্যায়কালের সূত্র হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি বাই এন। মনে রাখবো কিভাবে? এই জায়গায়ও টি আছে, এই জায়গায় উপরে টি আছে, ঠিক আছে? তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি বাই এন। তারপর কম্পাঙ্কের সূত্র হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়ালস টু এন বাই টি। তারপর পর্যায়কাল আর কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে একজন আরেকজনের বিপরীত। বিপরীত মানে এফ ইজ ইকুয়ালস টু আসবে 1/t। তারপর আমরা বলছিলাম যে কি একটা পূর্ণ কম্পন, এই যে এখান থেকে শুরু করে একটা পূর্ণ কম্পন দিলে যেই দূরত্ব বা যেই ডিস্টেন্স অতিক্রম হয় তার নাম দিয়েছিলাম আমরা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলছিলাম আমরা একটা কম্পন দিলে দূরত্ব অতিক্রম হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এনটা কম্পন দিলে দূরত্ব অতিক্রম হয় এস ইকুয়াল টু এন ল্যামডা, যেটাকে আমরা দূরত্বের সূত্র বলে বলছিলাম। দূরত্বের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। অর্থাৎ একটা তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু এন ল্যামডা। এন মানে আবারও কম্পন সংখ্যা, এখানে যতগুলো এন দেখতেছো সবই কম্পন সংখ্যা বা স্পন্দন সংখ্যা। আর এই ল্যামডা তো তোমরা চিনো, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা কম্পনে যে দূরত্ব গেছে সেটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য গেল। এবার আমরা এস বললাম, পর্যায়কাল কম্পাঙ্ক বললাম, তরঙ্গ দৈর্ঘ্য নিয়েও কিছু কথা বললাম। এরপর আমরা একটা এক্সট্রা সূত্র বলছিলাম, সেই সূত্রটা ছিল এরকম যে আমরা তরঙ্গের সূত্র বললে, তরঙ্গের সূত্র স্পেসিফিক্যালি ডিরেক্ট যদি আমরা তরঙ্গের সূত্র বলি, তরঙ্গের সূত্র হচ্ছে একটা, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। আবার বলি, তরঙ্গের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এই সূত্রের মধ্যে তিনটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে তোমরা দেখতেছো ভি মানে হচ্ছে তরঙ্গের বেগ, এফ অলরেডি আমরা জানি এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা, এই ল্যামডা মানে ছিল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ইন টোটাল জিনিস ছিল তিনটা। একটা হচ্ছে এস ভি, ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা বলি তরঙ্গের বৈশিষ্ট্য নির্ধারণ করে, কিসের বৈশিষ্ট্য? তরঙ্গের বৈশিষ্ট্য নির্ধারণ করে এই তিনটা রাশি। একটা রাশি হচ্ছে ভি, একটা রাশি হচ্ছে এফ, একটা রাশি হচ্ছে ল্যামডা। আবার বলি, তরঙ্গের বৈশিষ্ট্য নির্ধারণ করে তিনটা রাশি। একটা হচ্ছে ভি মানে তরঙ্গের বেগ, একটা হচ্ছে এফ মানে কম্পাঙ্ক, আর একটা হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা এই ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রের মধ্যে কিছু কথা বলছিলাম এক্সট্রা, সেই কথাগুলো কি একটু আসি।
আমরা বলছিলাম এই ভি, এফ আর ল্যামডা এই তিনটা জিনিস মাঝে মাঝে পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয় সেটাই আমরা দেখাইছিলাম যে ভি, এফ, ল্যামডা এই তিনটা রাশি কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না, এই রিলেটেড কথা আমরা বলছিলাম। এর মধ্যে প্রথমে ভি কে নিয়ে কথা বলা যায়। ভি মানে হচ্ছে তরঙ্গের বেগ। এখন তোমরা জানো আমরা যদি একটা শব্দ করি, একটা শব্দ করলাম, এই শব্দ করলে এই শব্দটা একটা মাধ্যম দিয়ে অগ্রসর হবে, তরঙ্গ আকারে অগ্রসর হবে। যখনও তরঙ্গ আকারে অগ্রসর হয় আমরা বলি যে বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম মানে অণুগুলা বেশ দূরে দূরে অবস্থান করে। যখন আমরা তরল মাধ্যম বলি তখন অণুগুলা বেশ কাছাকাছি অবস্থান করে। আর যখন কঠিন মাধ্যম বলি তখন কণাগুলা একেবারে একজন আরেকজনের সাথে কোনো আন্তঃআণবিক দূরত্ব থাকে না। তো আমরা যখন শব্দ ক্রিয়েট করি, শব্দ মানেই হচ্ছে কোনো একটা কম্পন করা, ঠিক না? যেমন মনে করো আমি হাততালি দিলাম, এই যে কম্পন হয়েছে একটা, এই কম্পনের কারণে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। আমরা যে কথা বলি, কথা বললে গলাতে ধরলেও বোঝা যায় যে এখানে একটা কম্পন হচ্ছে, অর্থাৎ শব্দ তৈরি হয় কম্পনের কারণে। তাহলে আমরা যদি এই কণাটাকে কম্পন করি, বায়ু মাধ্যমের এই কণাটাকে কম্পন দিই, এই কম্পনটা পরের কণাতে যাওয়ার জন্য দেখো তো ডিস্টেন্সটা অনেক বেশি, ফলে কম্পনটা এর থেকে এর মধ্যে যাওয়াটা তুলনামূলক টাফ। কিন্তু তরলের মধ্যে দেখো তো এই কণাটাকে যদি কম্পিত করি, এই কণাটা বেশ কাছে, ফলে এই জায়গায় তুলনামূলক এর তুলনায়, বায়ুর তুলনায় এই কম্পনটা দ্রুত পরের অণুটাতে যাবে। আর কঠিনের ক্ষেত্রে দেখো তো যখনই তুমি এই কণাটাকে কম্পন দিবা সাথে সাথে ওর সাথে এই টাচে আছে, ওর সাথে ও স্পর্শ করে আছে, তার মানে এই কণা কম্পন করলে সাথে সাথে কম্পনটা কার কাছে যাবে? পাশের জনের কাছে চলে যাবে। এই জন্য আমরা বলি কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, শব্দের বেগ সবচেয়ে বেশি। আর বায়বীয় মাধ্যমে যেহেতু ডিস্টেন্সটা বেশি, দেখো তো একে কাঁপাইলে এ নাও কাঁপতে পারে, দ্যাট ইজ হচ্ছে ডিস্টেন্সটা বেশি, দূরত্ব বেশি হয়ে গেছে, সো কাঁপবে কিন্তু দেরিতে। এই জন্য এই জায়গায় শব্দের বেগটা কি হবে? কম হবে। সিম্পল ভাষায় আমরা একটা জিনিস বুঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি যখন মাধ্যম চেঞ্জ করবা, বায়ু থেকে তরল বা তরল থেকে কঠিন বা কঠিন থেকে বায়ু, যে কোনো এক জায়গায় মাধ্যম চেঞ্জ করবা, দেখো তো কোনো জায়গায় বেগের মান কি সেম থাকে? সেম থাকে না। অর্থাৎ এক এক জায়গায় বেগের মান কিরকম হয়? এক এক রকম হয়। এই জন্য আমরা বলি যে এই বেগটা মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে শব্দের বেগের মান পরিবর্তন হয় বা তরঙ্গের বেগের মান পরিবর্তন হয়। লিখলাম তাহলে মাধ্যম চেঞ্জ হলে ভি কি হয়? চেঞ্জ। লিখলাম মাধ্যম চেঞ্জ হলে ভি চেঞ্জ হয়, ভি চেঞ্জ হয়। কিন্তু যদি একটা মাধ্যমে থাকি আমরা, কিরকম তোমরা জানো যে বায়ু মাধ্যমে 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 ms⁻1। এখন যদি আমরা শুধু বায়ু মাধ্যমে থাকি তাহলে দেখো তো একটা নির্দিষ্ট জায়গায় সবসময় শব্দের বেগ কত হবে? বায়ু মাধ্যমে 330। কিন্তু সেম কাহিনী তরলের মধ্যে যদি তুমি যাও, যেমন পানির মধ্যে বলা হয় শব্দের বেগটা 1450। তাহলে তুমি যখন বায়ু থেকে পানি মাধ্যমে তরঙ্গটা যায়, তাহলে এক জায়গায় ছিল 330, এই জায়গায় এসে 1450। তাহলে বায়ুর থেকে যখন পানিতে বা তরলে শব্দটা যাবে, শব্দের বেগ কিন্তু চেঞ্জ হবে। সেম কঠিনের মধ্যে, লোহার মধ্যে শব্দের বেগ হচ্ছে প্রায় 5200-র মতো, তার মানে মানটা অনেক বেশি বা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ মাধ্যম পরিবর্তন করলে শব্দের বেগ চেঞ্জ হবে, কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে। যদি সেটা বায়ু হয়, বায়ুতে শব্দের বেগ একটা, যদি সেটা তরল বা পানি হয় ওর মধ্যেও একটা, কঠিন যদি হয় তাহলেও শব্দের বেগ একটা। অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ একই থাকে, কিন্তু মাধ্যম চেঞ্জ হইলে শব্দের বেগ বা ভি এর মান কি হয়? চেঞ্জ হয়, বা তরঙ্গের বেগটা কি হয়? চেঞ্জ হয়। গেল বেগের পর আমরা কথা বলবো কম্পাঙ্ককে নিয়ে। কম্পাঙ্ক এফ, এই কম্পাঙ্কের কাহিনীটা কি একটু ছোট করে বুঝাই তোমাদেরকে। মনে করে এটা হচ্ছে আমাদের পানি, এই জায়গায় পানি আছে, এই জায়গায় আমাদের বায়ু মাধ্যম, এই জায়গায় হচ্ছে আমাদের পানি মাধ্যম। এখন আমরা শব্দ ক্রিয়েট করব, কারণ শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে। আমরা শব্দ করলাম, মনে করো বায়ু মাধ্যমে আমরা একটা চিৎকার করলাম, এই যে শব্দ করছি। শব্দ করলে এই শব্দটা বায়ু মাধ্যম থেকে যাইতে যেতে কোন মাধ্যমে যাবে? পানিতে যাবে, এবং পানি মাধ্যমে এই কণাগুলো কম্পিত হবে, আবার পানি মাধ্যমে তরঙ্গটা সামনের দিকে যাবে। আবার বুঝাই, বায়ু মাধ্যমে আমরা একটা শব্দ করলাম, শব্দ করার কারণে এই শব্দ যেহেতু একটা তরঙ্গ ক্রিয়েট করছে, এই তরঙ্গটা বায়ু থেকে আস্তে আস্তে কিসের ভেতর দিয়ে যাবে? পানির ভেতর। এখন আমরা একটা উদাহরণ বলি, খুব ভালো মতো শুনবা। মনে করো আমরা যখন শব্দটা করলাম তখন এই জায়গায় যে কণাটা আছে ওকে আমরা 50টা কম্পন দিলাম, 50টা কম্পন। যেমন আমরা যখন কথা বলি, তোমরা জানো আমরা কথা বললে আমাদের স্বাভাবিক শব্দ শুনবো কি শুনবো না এটা ডিপেন্ড করে আমাদের একটা কম্পাঙ্কের ওপর। সেই কম্পাঙ্কটা কত তোমরা জানো, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ।
20,000 হার্জ, অর্থাৎ আমরা একটা শব্দ শুনতে পাই যদি ওই শব্দটার কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের মাঝখানে থাকে। তার মানে 20 হার্জ মানে কি? 20 হার্জ মানে 1 সেকেন্ডে 20টা কম্পন। 20,000 হার্জ মানে কি? 1 সেকেন্ডে 20,000টা কম্পন। তার মানে কয়টা কম্পন দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে আমরা শব্দটা শুনতে পাই বা পাই না। এখন আমরা বললাম যে এই জায়গায় যে শব্দটা ক্রিয়েট করছি ওখানের মধ্যে কয়টা কম্পন দিছি আমরা? 50টা। সোজা কথা, এই যে শব্দটা ক্রিয়েট করছি এই শব্দটার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। এখন এই 50টা কম্পন যখন দিব এই জায়গার কণাটা কম্পিত হবে 50 হার্জে। এর পাশেই আবার আরেকটা অণু আছে, ও যখন এই কণার কাছে আবার কম্পনটা ট্রান্সফার করবে পাশের অণুটার কাছে, এই অণুটাও সেকেন্ডে কয়বার করে কম্পন হওয়া শুরু করবে? 50 বার। সিম্পল লজিক, চিন্তা করো, মনে করো আমার এই হাতটা 50 বার কম্পিত হচ্ছে, দেখো তো পরের কণাটাকে কি ও কয়বার ধাক্কা দিচ্ছে? ওই সেকেন্ডে 50 বার। তার মানে এই কণা যদি সেকেন্ডে 50 বার কম্পিত হয়, পাশের কণা বাধ্য সেকেন্ডে কয়বার কম্পিত হওয়ার জন্য? 50। এরকম করে করে আস্তে আস্তে কম্পনটা সামনে আগাবে। এই জায়গায় মনে করো একটা বায়ুর কণা আছে, আর ঠিক নিচে এখানে মনে করো একটা পানির কণা আছে। এবার চিন্তা করো তো, সেম এই কণাটা সেকেন্ডে কয়বার কম্পিত হবে? ওই যে আস্তে 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 এও সেকেন্ডে 50 বার কম্পিত হবে। ও যখন সেকেন্ডে 50 বার কম্পিত হবে, এটা মনে করো ওই পানির অণুটা, এটা বায়ুর অণুটা, তাহলে বায়ুর অণু পানির অণুকে গিয়ে ধাক্কা দিবে, সেকেন্ডে কয়বার করে ধাক্কা দিবে? 50 বার। তার মানে এই জায়গায় যে পানির অণুটা আছে ও সেকেন্ডে কয়বার করে কম্পিত হবে? 50 বার। তার মানে এর মধ্যে 50 বার কম্পনই ট্রান্সফার হবে। তাহলে দেখো তো, এই জায়গায় আমরা কম্পাঙ্ক বলছিলাম 50টা কম্পন মানে কম্পাঙ্ক কত হার্জ? 50। এই কণাটাও 50 বার কম্পন পানির কণার মধ্যে ট্রান্সফার করছে। তার মানে পানির কণাটার কম্পাঙ্ক কত হার্জ হইতে বাধ্য? 50 হার্জ হইতে বাধ্য। এটার মানে কি? মানে দেখো তো, আমরা বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে তরঙ্গ চলে আসছে? পানি মাধ্যম। তার মানে মাধ্যমটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু দেখো তো, কম্পাঙ্ক বায়ু মাধ্যমও 50 হার্জ, এই পানি মাধ্যমেও কত আসছে? 50 হার্জ। তার মানে মাধ্যম চেঞ্জ করলেও কম্পাঙ্কের মান কোনো চেঞ্জ হয় না। দেখলাম যে মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক সেম থাকে। মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক সেম থাকে। কম্পাঙ্ক মানে কোনটা? এফ, সেম থাকে। দেখো তাহলে তুমি মাধ্যম চেঞ্জ করলে বেগের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। মানে মাধ্যম চেঞ্জ করছি, কঠিন এই যে মনে করো বায়ু থেকে পানিতে আসছি, শব্দের বেগ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাধ্যম চেঞ্জ করলেও কখনোই কম্পাঙ্কের মান কোনো চেঞ্জ হয় না। এবার একটু দেখি, আমরা v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্র পড়ছি সবাই। এখন অলরেডি আমরা একটা জিনিস জেনে ফেলছি যে যখনই মাধ্যমটা চেঞ্জ হয় সাথে সাথে এই ভি এর মান চেঞ্জ হয়, কিন্তু মাধ্যমটা যখন চেঞ্জ হয় কম্পাঙ্কের মান কোনো চেঞ্জ হয় না। একটা উদাহরণ দিই, মনে করো আমরা বায়ু মাধ্যমের ক্ষেত্রে দেখলাম, বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের যখন বায়ু মাধ্যমে বেগটা 0 ডিগ্রি সেলসিয়াসে 330, আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের মান ধরলাম, তখন আমরা একটা নির্দিষ্ট ল্যামডার মান পাবো। মনে করো সাপোজ আমি মনে করিলাম এই কম্পাঙ্কের মান আমরা এখন 100 হার্টজ ধরলাম, 100। তাহলে তুমি একটা নির্দিষ্ট ল্যামডার মান পাবা। ল্যামডার মান এখান থেকে আসবে, দেখো তো কত? 3.3 মিটার। এটা আসবে কম্পাঙ্কে ল্যামডার মান। কেন? এই যে 330 100 এই পাশে ভাগ করলে 3.3 আসবে। কিসের মান আসলো? এটা ল্যামডার মান আসলো। এবার আমরা মাধ্যম চেঞ্জ করে বায়ু থেকে কই চলে আসছি? পানি। বায়ু থেকে যদি পানিতে চলে আসো, শব্দের বেগ কি সেম থাকবে? না, আমরা দেখাইছি পানি মাধ্যমে শব্দের বেগটা কত ছিল? 1450। বসাইলাম 1450। কম্পাঙ্কের মান কি কোনো চেঞ্জ হবে? এই যে এফ এর মান কি কোনো চেঞ্জ হয় না? আমরা বলছি মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক সেম থাকে। তার মানে কম্পাঙ্ক কত হার্জি রয়ে যাবে? 100 ইন্টু ল্যামডা। দেখো তো এখান থেকে তুমি ল্যামডার মান বের করে দেখো তো, 100 দিয়ে ভাগ করলে এটা আসবে 14.5 মিটার। তাহলে দেখো তো, তুমি মাধ্যম চেঞ্জ করছো, বেগ চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে। মাধ্যম চেঞ্জ করছো, কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে কিনা? হয় নাই। মাধ্যম চেঞ্জ করছো, দেখো তো ল্যামডা একবার আসছে এটা, ল্যামডা একবার আসছে এটা। তার মানে মাধ্যম চেঞ্জ করলে বেগও চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ করলে ল্যামডাও চেঞ্জ হয়, শুধু কে চেঞ্জ হয় না, কম্পাঙ্ক চেঞ্জ হয় না। এই কথাটা আমরা একদম ভালো করে মাথায় ঢুকে রাখতে হবে যে কি মাধ্যম চেঞ্জ হলে কে সেম থাকে, এটা তুমি মুখস্থ রাখবা। সেম থাকে কে? এফ সেম থাকে, এফ সেম থাকে। কিন্তু কে কে চেঞ্জ হয়? ভি আর ল্যামডা দুইজনেই চেঞ্জ হয়, অবশ্যই দুইটা মানই চেঞ্জ হবে। এবং যখনই তোমার এই টাইপের কোনো ম্যাথ আসবে, যখনই দেখবা কোনো কি চেঞ্জ হচ্ছে,
মাধ্যম চেঞ্জ হচ্ছে, তুমি চোখ বন্ধ করে দুইটা মাধ্যমের কাহিনী থাকবে। মনে করে এটা একটা মাধ্যম দিলাম আমরা এ মাধ্যম, এটা আর একটা মাধ্যম দিলাম বি মাধ্যম। যদি শব্দটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায় বা তরঙ্গটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, তাহলে এই জায়গার বেগ আর এই জায়গার বেগ কখনোই সেম হবে না, কারণ ভি আর ল্যামডা কি হয়, চেঞ্জ হয়। তাহলে এই জায়গার বেগকে আমরা ভি1 ধরলাম, এই জায়গার বেগটাকে আমরা চেঞ্জ করে ভি2 ধরতেই হবে, আমাদের কাছে আর কোনো অপশন নাই। কারণ কি, কারণ অবশ্যই মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হয়। কম্পাঙ্ক দেখো তো, এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেছো, মাধ্যম চেঞ্জ হলে কি কম্পাঙ্ক চেঞ্জ হয়? নো, মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক সেম থাকে। তাহলে এই জায়গার কম্পাঙ্ক যদি এফ হয়, এই জায়গার কম্পাঙ্ক কি হইতে বাধ্য, এফ। এবং এই জায়গার তরঙ্গ দৈর্ঘ্য যদি λ1 হয়, এই জায়গার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে λ2 হবে, কারণ আমরা জানি বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। অর্থাৎ এ মাধ্যমের জন্য তুমি এই মানগুলো পাবা এইভাবে, বি মাধ্যমের জন্য এইভাবে পাবা। এখন তোমার কাজ হবে অলওয়েজ যখনই মাধ্যম চেঞ্জ হবে তরঙ্গের ক্ষেত্রে, অলওয়েজ মাধ্যম চেঞ্জ হইলেই তুমি একবার এ মাধ্যমের জন্য একটা সূত্র লিখবা। কি সূত্র? ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্র। তাহলে এ মাধ্যমের জন্য একবার সূত্র লিখবা v1 সমান এফ ল্যামডা 1। বি মাধ্যমের জন্য আবার তুমি সূত্র লিখবা v2 সমান এফ ল্যামডা 2। অর্থাৎ তোমার কাজ হবে যখনই দেখবো কোথাও মাধ্যম পরিবর্তন হইছে তরঙ্গের ক্ষেত্রে, তুমি দুইটা মাধ্যমের জন্য দুইবার সূত্র লিখতেই হবে। আর দুইবার সূত্র লেখার পর দেখবা তোমার ম্যাথটা খুব ইজিলি মিলে যাচ্ছে, তুমি যে মানগুলো চাচ্ছ ওগুলো দেখবে খুব ইজিলি চলে আসছে। তো আমরা বুঝলাম মাধ্যম পরিবর্তন হইলে শব্দের বেগের মান কি হবে, পরিবর্তন হবে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানও পরিবর্তন হবে, শুধু কম্পাঙ্ক সেম থাকবে। এটার উপর বেস করে আমরা কয়বার সূত্র লিখবো? দুইবার সূত্র, একবার একটা মাধ্যমের জন্য লিখবো, অপরবার অপর মাধ্যমের জন্য লিখবো। এরপর আমরা জাস্ট আর দুইটা কথা বলবো। এক, খুব ভালো করে শুনবা, সেটা হচ্ছে আমরা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রটা একটু দেখি। এই ভি ইকুয়ালস টু এফ ল্যামডার মধ্যে আমি যদি তোমাকে বলি, এই তোমরা এটা সবাই জানো, এটা খুবই সিম্পল জিনিস যে ভি আর ল্যামডার সম্পর্ক কি। দেখো তো খুব ইজিলি বোঝাচ্ছে, ভি ল্যামডা দুইজন বরাবর জায়গায় আছে, তাহলে ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি আসবে? সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যেখানে বেগের মান বেশি হবে ওখানে ল্যামডার মান বেশি হবে, যেখানে বেগের মান কম হবে সেখানে ল্যামডার মানও কি হবে? কম হবে। এবার তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি শব্দের, না পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আবার বলি, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি না পানি মাধ্যমে বেশি? এবার তুমি বলো, বায়ু মাধ্যমে শব্দের বেগ বেশি না পানিতে বেশি? পানিতে শব্দের বেগ বেশি। পানিতে শব্দের বেগ বেশি মানে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। কথা ক্লিয়ার? এভাবে তুমি কোন মাধ্যমে শব্দের বেগ বেশি ওইটার উপর বেস করে কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এটা তুমি বলে ফেলতে পারবা। এবার সেম ভাবে আমরা যদি বলি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা আছে, এবার আমরা একটু এদিক ওদিক করি, এদিক ওদিক করলে আসবে এফ এর মান বের করি, একটু আসবে ভি বাই ল্যামডা। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এবার এফ আর ল্যামডার সম্পর্কটা কি, এফ আর ল্যামডার সম্পর্কটা কি, তাহলে দেখবা তুমি খুব ইজিলি বলে ফেলতে পারতেছো এফ আর ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক ভাবে আছে। এফ আর ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক ভাবে আছে। ব্যস্তানুপাতিক ভাবে আছে মানে কি? মানে হচ্ছে তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে কম্পাঙ্কের মান হবে কম, বা কম্পাঙ্কের মান যদি বেশি হয় তাহলে আবার তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে? কম। মানে একজন বেশি হলে অপরজন কম হবে। ব্যস্তানুপাতিক মানে কি? একজন বাড়লে অপরজনের মান কি হয়? কমে। তাহলে বুঝতে পারছি এই দুইটা কথা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা হচ্ছে বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা তোমাদের মাঝে মাঝে কাজে লাগবে, বেশ কিছু এমসিকিউতেও কাজে লাগতে পারে, ওই অনুযায়ী আমরা খাটাবো এটাকে। সবাই বুঝতে পারছে কিনা দেখো, একটু এই অংশটা সবার নোটে থাকতেই হবে, কারণ এই জিনিসের মধ্যে তোমার ইন টোটাল যেই কথাগুলো মাথায় রাখতে হবে এগুলো তোমরা লিখে রাখবে। এক, কি বললাম যে মাধ্যম পরিবর্তন হইলে কি সেম থাকে? কম্পাঙ্ক সেম। কে চেঞ্জ হয়? বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। এটা হচ্ছে এক নাম্বার কথা, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। দুই, এই যখনই মাধ্যম চেঞ্জের ম্যাথ আমার আসবে আমি কয়বার সূত্র লিখতে হবে? দুইবার সূত্র লিখতে হবে। এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম। দুইবার তুমি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্র দুইবার লিখবা, শেষ। তিন নাম্বার কথা এখন যেটা বললাম, বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, তুমি মুখস্থ করার কিছু নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি আর ল্যামডা সমানুপাতিক, আর এফ আর ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক। গেল। এবার এই থিওরির উপর বেস করে আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা যদি সবাই বুঝো তাহলে মোটামুটি আমাদের কাজ অনেকখানি আগে যাবে। এই যে আমরা এই ম্যাথটা হচ্ছে তরঙ্গ মাধ্যম পরিবর্তন করলে, আমাদের শীটের মধ্যে এই ম্যাথটা আমরা দিছিলাম যখন আমরা ক্লাস করাইছিলাম। এই ম্যাথটা একটু আমরা তখন ক্লাসের মধ্যে, রেগুলার ক্লাসের মধ্যে এটা করাইতে পারি নাই, এখন একটু করানোর চেষ্টা করি। তোমরা একটু ভালো মতো খেয়াল করবা। বলছে একটা তরঙ্গের
বায়ু আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিছে 0.6। অর্থাৎ আমার কাছে কয়টা মাধ্যম আছে, আবার দেখো ভালো করে দেখবা, কয়টা মাধ্যম আছে? দুইটা। একটা হচ্ছে বায়ু মাধ্যম, একটা হচ্ছে কি মাধ্যম? পানি মাধ্যম। এই বায়ু আর পানিতে কিসের পার্থক্য? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কত মিটার দিছে? 0.6 মিটার। অর্থাৎ আমরা বুঝলাম দুইটা ল্যামডার পার্থক্য। এখন বায়ু যেটা, বায়ুকে আমরা এয়ার ধরে নিলাম, এয়ার। আর পানি যেটা, পানিকে আমরা ওয়াটার ধরে নিলাম, ওয়াটার। তাহলে বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা এ হয়, পানির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ডাব্লিউ হয়, এই দুজনের পার্থক্য হচ্ছে 0.6 মিটার। এর মানে কি? এর মানে দুইটা জিনিস হইতে পারে। এক, ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ সমান 0.6, এটা হইতে পারে। অথবা ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ এটা সমান 0.6 হইতে পারে। কথা কি বোঝা গেছে? কেন? ওই যে চিন্তা করো, পার্থক্য মানে কি বুঝায়? একটা থেকে আরেকটা মাইনাস। এখন কার থেকে কে মাইনাস, এটা তোমাকে একটু ফাইন্ড আউট করতে হবে, যে ল্যামডা এ থেকে ল্যামডা ডাব্লিউ মাইনাস নাকি ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এ মাইনাস। এটার জন্য তোমার তখন হেল্প হবে কার? ওই যে বলছিলাম, বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? সমানুপাতিক। এবার তুমি বলো, বায়ু মাধ্যমে বেগ বেশি নাকি পানি মাধ্যমে বেগ বেশি? অবশ্যই পানিতে বেগের মান বেশি। তাহলে পানিতে যদি বেগ বেশি হয়, পানির ল্যামডার মানও কি হবে? বেশি হবে। আর বায়ুর বেগ কম, বায়ুর ল্যামডার মানও কি হবে? কম। তার মানে এখানে ল্যামডা ডাব্লিউ আর ল্যামডা এ এর মধ্যে কে বড়? ল্যামডা ডাব্লিউ বড়। অর্থাৎ ল্যামডা ডাব্লিউ যদি বড় হয়, তুমি কি ল্যামডা এ থেকে ল্যামডা ডাব্লিউ বিয়োগ করবা? না, অবশ্যই ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এ কি করব? বিয়োগ করব। অর্থাৎ এই লাইনটা হচ্ছে সঠিক লাইন। সবাইকে বুঝতে পারছি কিনা দেখবা। তাহলে আমরা বললাম কি, যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এই দুটা লাইন হতে পারে। এই দুটার মধ্যে আমরা কেন সেকেন্ড লাইনটা চুজ করলাম? কিসের উপর বেস করে? মাধ্যম দেওয়া আছে, একটা বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কি মাধ্যম? পানি মাধ্যম। বায়ু আর পানির মধ্যে কোন জায়গায় শব্দের বেগ বেশি? এই যে ভি এর সাথে ল্যামডার সমানুপাতিক লিখবো, যে পানিতে ভি বেশি, সুতরাং পানিতে ল্যামডাও কি হবে? বেশি। পানি যদি ল্যামডা বেশি হয়, তাহলে আমাদের কোন লাইনটাকে আমরা চুজ করব? এই লাইনটাকে চুজ করব। অর্থাৎ আমরা ম্যাথ শুরুই করব এই লাইনটা দিয়ে। লিখলাম যে দেওয়া আছে কি, যে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ সমান 0.6। তুমি পরীক্ষায় যদি এই জিনিস উল্টাপাল্টা লিখো, অর্থাৎ ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ লিখো, তাহলে কিন্তু পুরো ম্যাথটাই শেষ। এখানে অবশ্যই ল্যামডা ডাব্লিউ মাইনাস কি লিখতে হবে? ল্যামডা এ লিখতে হবে। এবার আমরা বলছিলাম যে আমাদের দুইটা মাধ্যম থাকলে কয়বার ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্র লিখবো? দুইবার। লিখি সাইডে ছোট করে। মনে করো একবার বায়ু মাধ্যম লেখা আছে, আরেকবার কোন মাধ্যম লেখা আছে? আমাদের পানি মাধ্যম লেখা আছে। ঠিক আছে, বায়ু মাধ্যম একবার, পানি মাধ্যম একবার। কয়বার ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্র লিখবো? দুইবার। লিখলাম। বায়ুর ক্ষেত্রে লিখলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, পানির ক্ষেত্রেও লিখলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এবার আমরা যে চেঞ্জ হবে ওদের মানটা আমরা চেঞ্জ করে বসাবো। যেমন বায়ু মাধ্যমে শব্দের বেগ যা, পানি মাধ্যমে শব্দের বেগ কখনোই সেম না। দেখো মান দেওয়া আছে, বায়ু পানিতে শব্দের বেগ যথাক্রমে এত আর এত। দেখো দুই মাধ্যমে শব্দের বেগ কিন্তু আলাদা। তাহলে এই বায়ু মাধ্যমে শব্দের বেগ ভি এ ধরলাম, পানি মাধ্যমে শব্দের বেগ ভি ডাব্লিউ ধরলাম। কিন্তু দুই জায়গায় কম্পাঙ্কের মান কি আলাদা হবে? কখনোই না। দুই জায়গায় কম্পাঙ্কের মান অলওয়েজ সেম হইতে বাধ্য। তার মানে দুই জায়গায় এফ এর মান আমরা সেম রেখে দিতে বাধ্য। মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক সেম থাকে। কিন্তু দুই জায়গায় ল্যামডার মানও কি সেম থাকে? থাকে না। তাহলে এই জায়গায় দিলাম ল্যামডা এ, এই জায়গায় দিব ল্যামডা ডাব্লিউ। এবার দেখো তো, তোমার এখানে এই লাইনটাতে ল্যামডা ডাব্লিউ না দরকার, তোমার এই লাইনটাতে ল্যামডা এ না দরকার। তার মানে এখান থেকে তুমি ল্যামডা এ বের করলে কি আসবে? দেখো তো, ভি এ ডিভাইড বাই আসবে এফ। এই জায়গা থেকে ল্যামডা ডাব্লিউ বের করলে আসবে ভি ডাব্লিউ ডিভাইড বাই এফ। এই মান তুমি এখানে বসায় দাও। দেখো তো কি হয়। বসাই দিলাম ল্যামডা ডাব্লিউ এর মান ওখান থেকে ভি ডাব্লিউ বাই এফ মাইনাস এখানে হচ্ছে ভি এ বাই এফ ইকুয়ালস টু 0.6। এখানে দেখো তো লসাগু করতে পারি আমরা। এফ আসবে নিচে, উপরে আসবে ভি ডাব্লিউ মাইনাস ভি এ সমান আসছে 0.6 গেল। এবার আমরা ভি ডাব্লিউ এর মানটা আর ভি এর মানটা দেওয়া আছে 1400 আর 330 বসাই দিব। বসাও, আসবে 1400 মাইনাস 330 ডিভাইড বাই আমাদের এফ সমান আসবে 0.6। এখান থেকে তুমি খুব ইজিলি এফ এর মানটা বের করতে পারবা। 1400 মাইনাস 330 ডিভাইড বাই 0.6। এই যে তোমার এত হার্ড আসবে অ্যান্সার, তুমি ক্যালকুলেটর করে কম্পাঙ্কের মান পেয়ে যাবা। এবং দেখো তো এই জায়গায় অবশ্যই প্রথম কোশ্চেনটা কম্পাঙ্কই। দেখো আমরা কোশ্চেন পড়িও নাই, তাও কিন্তু ঘুরে ফিরে কম্পাঙ্কের মানই বের হইছে। অর্থাৎ আমি তোমাকে যেই কথাটা বলতে চাইছি, তোমাকে এই ম্যাথটা করার জন্য প্রথমে এই লাইনটা বুঝতে হবে। তুমি যদি এই লাইন বুঝো,
এরপর কয়বার সূত্র লিখতে হবে বলছিলাম আমি? দুইবার। এই যে এরকম করে দুইবার তুমি সূত্র লিখে ফেলবা, লিখে এখানে এনে মানটা বসাই দিলেই দেখবা তুমি অলওয়েজ কার মানটা বের হয়ে আসছে, কম্পাঙ্ক, এবং তোমার ওই কম্পাঙ্কের মানই বের করতে বলছে। সবাইকে বুঝতে পারছে কিনা দেখবা, না বুঝলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্লাসের আগে পরে যে কোনো টাইমে জিজ্ঞাসা করবো। আর যারা এই ম্যাথগুলো অলরেডি পারো তারা এই ক্লাসগুলো আসলে না করলেও হয়, বা যাদের একটু দুর্বলতা আছে ওদের জন্যই মেনলি এই ক্লাসগুলো, যে না এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই আমাদের, বললাম তো তোমাকে যে আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে তোমাদেরকে 3টা সিকিউ মাস্ট কমন ফেলে দাও। তাহলে এই অঙ্কগুলো করলেই তোমরা 3টা সিকিউ কমন পাবা। আমরা শুধু আমাদের শীটে যে ম্যাথগুলো আছে ওগুলাই করবো ওরকম না, বা যেগুলো রেগুলার করেছে ওগুলো না, কিছু এক্সট্রা ম্যাথ আমরা এই সকল ক্লাসে করাবো। যেমন আজকে আমরা এই ম্যাথটা করলাম যেগুলো আমরা রেগুলার ক্লাসে করাইতে পারি নাই। এখন সবার কাজ হবে, যারা যারা এই ম্যাথগুলো পারো কিনা দেখতে চাচ্ছ তারা অবশ্যই যখনই আমি একটা ম্যাথ দেখাবো স্ক্রিনের মধ্যে তুমি পজ করবা, করে আগে নিজে ট্রাই করবা, দেখবা আগে নিজে পারতেছো কিনা। আমাদের কিন্তু সলভের অ্যান্সারও দেওয়া আছে, ঠিক না? আমরা গ্রুপে অ্যান্সার সহ দিয়ে দিছি। সো তুমি যদি দেখো যে না অ্যান্সার হইছে তাহলে তুমি আর করার দরকার নাই। আর তুমি যদি না পারো তারপর তুমি পজটা করে তারপর তুমি ম্যাথটা দেখবা যে কিভাবে করছি আমরা, বা কেন এভাবে করছি। এই কেনটার যদি তুমি অ্যান্সার শুধু একটু শিখতে পারো তোমার কাজ মোটামুটি শেষ। এবার আসো, তাহলে আমরা এফ এর মান বের করলাম, বের করার পর আমাদের আর কিসের মান আছে বলছে 2 নাম্বার কোশ্চেনটা। এরপর আমরা একটু পড়ি 2 নাম্বার কোশ্চেনটা। এই যে 2 নাম্বারটা একটু পড়ি। 2 নাম্বারে বলছে তরঙ্গটি 30টি কম্পন দিবে। এই যে 30টা কম্পন দিবে বলছে তরঙ্গটা, 30টা কম্পন মানে তোমরা বুঝো আশা করি যে আমার এন এর মান হচ্ছে 30। দেখো এই যে 30টা কম্পন, আমরা বলছিলাম কম্পন সংখ্যাকে আমরা কি দ্বারা লিখবো? এন দ্বারা। ওই যে প্রথমে কিছু সূত্র মুখস্থ করছিলাম, একটু রিমাইন্ড করো, দেখো মাথার মধ্যে মনে আসতেছে কিনা। যে কম্পাঙ্ক আমরা প্রথমে পড়ছিলাম পর্যায়কালের সূত্র, ক্যাপিটাল টি সমান স্মল টি ডিভাইড বাই এন। তারপর আমরা পড়ছিলাম কম্পাঙ্কের সূত্র ক্যাপিটাল এন ডিভাইড বাই টি। তারপর আমরা পড়ছিলাম কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক, সেটা ছিল হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/t। আর লাস্টলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড একটা সূত্র পড়ছি, দূরত্বের সূত্র। দূরত্বের সূত্র ছিল এস ইকুয়ালস টু এন ল্যামডা। এই 4টা সূত্র তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এরকম কিছু ম্যাথ করার জন্য। কেন? কারণ 30টা কম্পন দেওয়া আছে, মানে তুমি বুঝছো তোমাকে কিসের মান দিয়ে দেওয়া আছে? এন এর মান। বলছো কম্পনে দুই মাধ্যম মানে আবারও বায়ু আর পানি, দুটা মাধ্যমে সমান দূরত্ব আর সমান সময় লাগবে কিনা। তার মানে দুই মাধ্যমে তোমার কিসের মান বের করতে হবে? দূরত্বের মান বের করতে হবে। দুই মাধ্যমে তোমার কিসের মান বের করতে হবে? সময়ের মান বের করতে হবে। এবার আসো, প্রথমে আমরা দুই মাধ্যমের দূরত্বটা বের করব। তাহলে প্রথম কথা, বায়ু মাধ্যমে দূরত্ব বের করার সূত্র তোমাকে আমি বলছি যে দূরত্ব বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। দূরত্ব বের করার সূত্রই হচ্ছে এস ইকুয়ালস টু কি? এন ল্যামডা। এখন এই যে এসটা আছে এটা কোন মাধ্যমে? বায়ু, দিলাম এ। কম্পন সংখ্যা দুই মাধ্যমেই 30টা দিচ্ছি, তাহলে এন এর মান আমরা 30 জানি, কিন্তু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বলতো বায়ু আর পানি দুইটা কি সেম মাধ্যম না ডিফারেন্ট মাধ্যম? মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। মাধ্যম চেঞ্জ হলে ল্যামডার মানও চেঞ্জ হবে। এই জায়গায় বসাবো ল্যামডা এ। এখন ল্যামডা এ পাবো কোথায়? ওই যে দেখো আমরা এই পাশে সূত্র লিখছিলাম, ল্যামডা এ এর সূত্র বের করছিলাম আমরা এরকম, সেটা ছিল ভি এ, এটাকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করব। ওই মানটা আমি এখানে এনে বসাই দিব, আমি সুন্দর মতো কত দূরত্ব অতিক্রম হবে সেটা বের করে ফেলতে পারবো। সেম পানির মধ্যে আবারও দূরত্বের সূত্র এস ইকুয়াল টু খাটাবা এন ল্যামডা, পানি বলে ডব্লিউ দিলাম, এন সেম ডব্লিউ দিলাম, কারণ মাধ্যম চেঞ্জ হলে ল্যামডার মান চেঞ্জ হবে। এন এর মান বসাইলাম আমরা কত? এখানে আছে 30টা কম্পন, 30। আর ল্যামডা ডাব্লিউ এর সূত্র আমরা ওই পাশে লিখছিলাম, মনে করে দেখো, সেটা ছিল ভি ডাব্লিউ ডিভাইড বাই এফ। ভি ডাব্লিউ এর মান, ভি এর মান এখানে দেওয়া আছে। কম্পাঙ্ক তুমি আগের কোশ্চেনে বের করছো, প্রথম কোশ্চেনে কম্পাঙ্ক, সো কম্পাঙ্ক তুমি বের করছো, এখানে এনে বসাই দিবা, তোমার কাজ শেষ। বুঝতে পারছি? তাহলে দেখবা দুই জায়গার দূরত্বটা কি হয়েছে কিনা, বলছে কি সমান দূরত্ব কিনা, সমান দূরত্ব লাগবে কিনা। তার মানে এই এস এ আর এই এস ডাব্লিউ এটা কি সমান কিনা। যদি সমান হয় লিখবা এস এ সমান এস ডাব্লিউ, যদি সমান না হয় লিখবা এস এ ইজ নট ইকুয়াল টু এস ডাব্লিউ, অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করে না। এবং অ্যান্সার হবে এই জায়গায় দুইটা দূরত্ব সমান হবে না। গেল। এবার হচ্ছে সমান সময় লাগবে কিনা, খুবই ইম্পর্টেন্ট কথা, ভালো করে খেয়াল করবা। সমান কি লাগবে কিনা? সময়। তাহলে প্রথমে বায়ু মাধ্যমের কথা চিন্তা করো। এখন সময় আছে কোন সূত্রের মধ্যে? একটু খেয়াল করো, সময় আছে দুইটা সূত্রের মধ্যে। একটা সূত্র হচ্ছে পর্যায়কালের সূত্র, ক্যাপিটাল টি সমান স্মল টি বাই এন। এই টিটা বুঝায় সময়, ক্যাপিটাল টি বুঝায় পর্যায়কাল, কিন্তু আমাদের কি এখানে পর্যায়কাল আছে? নাই। আরেকটা সূত্র আছে, এটার উল্টা সূত্র যেটাকে আমরা বলি কম্পাঙ্কের সূত্র, সেটা হচ্ছে এন বাই টি। এই যে টি দেখতেছো এটাও কিন্তু সময়, এবং আমরা প্রথম কোশ্চেনে কম্পাঙ্কের মান বের করছিলাম। তবে দুইটা কোশ্চেনের মধ্যেই দুইটা সূত্রতেই স্মল টি আছে,
তুমি যে কোনো একটা খাটাতে পারো যেটা দেওয়া আছে। যেমন আমাদের এখানে কম্পাঙ্কের মান আছে, এই জন্য আমরা কোন সূত্রটা খাটাবো, f = n/t টা খাটাবো। খাটালাম, তাহলে বায়ু মাধ্যমে লিখলাম f = n/t, তাহলে t এর মান আসবে আমাদের n/f। এই যে n এর মান হয়ে গেল। n এর মান তুমি জানো কয়টা কম্পন দিছি আমরা এখানে, 30টা। n এর মান হয়ে গেছে f। আচ্ছা বলো তো, বায়ু হোক পানি হোক, দুই মাধ্যমে কি কম্পাঙ্কের মান আলাদা? আলাদা না। তার মানে তুমি বায়ু এবং পানি দুইটার জন্যই সেম t = n/f লিখবা এবং একটা t1 একটা t2 নাম দিয়ে দিবা, যেন তুমি দেখাইতে পারো t1 এবং t2 এর মান পরস্পর সমান। কেন সেম হবে? কারণ দুইজনের মধ্যে n এর মানই কয়টা দিছি আমরা, 30। দেখো n এর মান কয়টাই হয়েছে, দুই মাধ্যমে 30। এবং দুই মাধ্যমেই কম্পাঙ্কের মান আমরা জানি সেম, কারণ মাধ্যম চেঞ্জ হইলেও কম্পাঙ্কের মান কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো তো, আমরা একটু আগে যে থিওরিটা পড়াইছিলাম এটার উপর বেস করে এই ম্যাথটা করছি। এই ম্যাথগুলো বোর্ডে অনেকবার আছে, তুমি একটু টেস্ট পেপার খুললে দেখবো অনেকগুলো ম্যাথ এই সেম টাইপের। এবার আমরা আরেকটা থিওরি একটু করে পড়বো। এই থিওরির পরে আমাদের মোটামুটি আজকের ক্লাসের বলতে গেলে কাইন্ড অফ এন্ড, বা আমাদের শুরুর যতটুকু বেসিক আসলে দরকার ওইটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসো, এই থিওরিটার নাম হচ্ছে তরঙ্গ একাধিক উৎস থেকে উৎপন্ন হলে। একাধিক উৎস থেকে উৎপন্ন হইলে মানে কি? একাধিক উৎস থেকে উৎপন্ন হওয়া মানে, মনে করো আমি এখানে কথা বলতেছি, এখানে দাঁড়ায় মনে করো তোমাদের মিশু স্যার কথা বলতেছে। তাহলে মিশু স্যার যখন কথা বলতেছে ওর কথা শুনতে একরকম লাগবে, আমি যখন কথা বলতেছি আমার কথা শুনতে কিন্তু আরেক রকম। দুইজনের কথার স্বর আওয়াজ দুইটাই কিন্তু আলাদা। এই আলাদা হওয়ার কারণ হচ্ছে আমাদের দুইজনের একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে কি? কম্পাঙ্ক। যেমন তোমাদের বইতে একটা কথা খুব সুন্দর লেখা আছে যে ছেলেদের স্বরের কম্পাঙ্ক, ছেলেদের গলা হচ্ছে মোটা হয়, মোটা হওয়ার কারণে ওদের কম্পাঙ্কটা হয় কম, এই জন্য ছেলেদের গলার স্বর মোটা হয়। অন্যদিকে যারা মেয়ে ওদের কিন্তু গলার যে ইয়াটা থাকে, আমাদের এখানে একটা ভোকাল কর্ড থাকে, ওটা পাতলা হয়, এই জন্য ওদের কম্পাঙ্কটা হয় একটু বেশি, এই জন্য ওদের সুরটা হয় চিকন, এই জন্য ওরা কথা বললে ওই কথার স্বরটা হয় চিকন। তার মানে একজন মানুষের কথা মোটা হবে চিকন হবে এগুলো পুরোপুরি বোঝা যায় কিসের সাহায্যে? কম্পাঙ্ক। এই দুইটা মানুষের কথার আওয়াজ আলাদাভাবে চেনা যায় যে এটাকেও আমরা বলি কম্পাঙ্কের কারণে চেনা যায়। তার মানে দুইজন মানুষের কম্পাঙ্ক আলাদা কেন? কারণ একজনের কম্পাঙ্ক দুইজন মানুষের কথার স্বর আলাদা কেন? কারণ ওদের একজনের কম্পাঙ্ক যা আরেকজনের কম্পাঙ্ক সেম না। এই জন্য যখনই আমাদের এখানে কয়টা উৎসের কথা বলা হবে, একাধিক উৎস, তার মানে তুমি মাথায় ঢুকাই ফেলবা একাধিক উৎস মানেই অবশ্যই কম্পাঙ্ক একটা হবে না। যখনই আমরা মনে করো এটাকে মনে করলাম উৎস 1, সোর্স 1 মনে করো আমরা একটা সাউন্ড বক্স রাখলাম, এটা একটা সাউন্ড বক্স, এই জায়গা থেকে আওয়াজ উৎপন্ন হবে। আরেকটা মনে করো উৎস 2, এই উৎস 2 এর মধ্যে মনে করো আমাদের একটা মাইক আছে, মাইক, তাহলে এই মাইক থেকে শব্দ উৎপন্ন হবে। তাহলে দুই জায়গায় দুই রকম শব্দ উৎপন্ন হচ্ছে। এই যে দুই জায়গায় দুই রকম শব্দ উৎপন্ন হচ্ছে, এই দুই রকম শব্দ আলাদা কেন? যখনই উৎস আলাদা হবে দুইজনের কম্পাঙ্কের মান হয়ে যাবে আলাদা। অর্থাৎ একজনের যদি কম্পাঙ্ক f1 হয় আরেকজনের কম্পাঙ্ক হবে f2। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার গলার স্বরের মধ্যে যে ভোকাল কর্ড থেকে স্বরটা উৎপন্ন হচ্ছে, আমার ভোকাল কর্ড যে পরিমাণ কাঁপতে পারবে বা আমার ভোকাল কর্ড যতটুকু পুরু, আরেকজনের ভোকাল কর্ডটা সেম পরিমাণ পুরু না। ফলে দেখা গেছে আমারটা যতটুকু কাঁপতে পারবে আরেকজনেরটা হয় এর কম কাঁপবে অথবা বেশি কাঁপবে, কারণ দুইজন মানুষের শরীরের গঠন সেম না। সেম একটা সাউন্ড বক্সের গঠন আর একটা মাইকের গঠনও সেম না। এই জন্য ভিন্ন উৎস থেকে যদি কোনো শব্দ উৎপন্ন হয় ওদের দুইজনের কম্পাঙ্ক সেম হয় না, কারণ দুইজন সেম পরিমাণ কাঁপতে পারে না। বুঝছি আশা করি। তাহলে দুইজনের কম্পাঙ্ক হবে আলাদা। তাহলে বুঝো, আমরা যদি একই মাধ্যমে ভিন্ন উৎস হয়, কি উৎস হয় বলো? একই মাধ্যমে যদি ভিন্ন উৎস হয়, যখনই কথা ভিন্ন উৎস, তার মানে কম্পাঙ্ক সেম হবে না আলাদা হবে? কম্পাঙ্ক দুইজনের ক্ষেত্রে চেঞ্জ হবে। যখন মাধ্যম কিন্তু একটা, কিন্তু কম্পাঙ্ক কয় রকম হয়ে যাবে? দুই রকম। কেন? কারণ উৎসটা ভিন্ন। উৎস ভিন্ন মানে কম্পাঙ্ক ভিন্ন। এবার চিন্তা করবা আমরা কয়টা মাধ্যমের কথা বলছি এখানে, আশা করি সবাই বুঝতে পারছো। বলতেছি কয়টা মাধ্যমের কথা? একটা। অর্থাৎ সাউন্ড বক্সটা যেই মাধ্যমে চালাইছি, মাইকটাও সেই মাধ্যমে চালাইছি। দুই মাধ্যমটাই মনে করো বায়ুতে চালাইছি, বায়ুতে। আর তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 330। সেটা সাউন্ড বক্সের সাউন্ড হোক, সেটা মাইকের সাউন্ড হোক, দুজনের স্পিডই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330। কথা কি বুঝা গেছে? তার মানে উৎস 1 হোক উৎস 2 হোক, দুইজনের ক্ষেত্রে শব্দের বেগ কি আলাদা হবে? না, কারণ দুইজন সেম মাধ্যমে চলতেছে। কিন্তু যদি মনে করো সাউন্ড বক্সটা বায়ুতে বাজতেছে, কিন্তু মাইকটা মনে করো পানিতে নিয়ে বাজাচ্ছি, আমরা পানিতে গিয়ে মাছকে শুকাচ্ছি,
বায়ুতে পানিতে গিয়ে মাইকটা বাজতেছে, তাহলে দুজনের শব্দের বেগ তখন সেম হইতো না, কারণ একজন চলে গেছে বায়ুতে, একজন আছে পানিতে। মাধ্যম চেঞ্জ হইলে শব্দের বেগ চেঞ্জ হয়, কিন্তু মাধ্যম একটা হইলে শব্দের বেগ সেম থাকে। তাহলে একই মাধ্যম যখন কিন্তু ভিন্ন উৎস, দুজনের ক্ষেত্রে বেগের মান কি থাকবে? বেগের মান সেম থাকবে। সবাই কি বুঝছি? কারণ মাধ্যম কয়টা? একটা, একটা নির্দিষ্ট মাধ্যমে, আমি কয়েকবার করে বলছিলাম একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ একটাই হয়। এবার চিন্তা করো সেম লজিক, আমাদের ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রের মধ্যে আগের বার ভি চেঞ্জ হয়েছিল, এফ সেম ছিল, এই জন্য ল্যামডা চেঞ্জ হয়ে গেছে, কারণ একজন চেঞ্জ হচ্ছে না, আরেকজন অবশ্যই চেঞ্জ হবে, কারণ এ তো সেম রয়ে গেছে। এবার হয়েছে কি? এবার হয়ে গেছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, মাধ্যম একটা, একই মাধ্যম, তার মানে এবার দুই ক্ষেত্রে ভি এর মানটা কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কার মানটা চেঞ্জ হচ্ছে? এবার এফ এর মানটা চেঞ্জ হচ্ছে। যদি এফ চেঞ্জ হয় তাহলে তুমি বুঝতেছো যে আমরা উদাহরণ দিয়ে মান দিয়ে বুঝাইছিলাম, তাহলে এই জায়গায় ল্যামডার মানটাও কি হবে? চেঞ্জ। তার মানে বুঝলাম একই মাধ্যম ভিন্ন উৎস হইলে কার মান চেঞ্জ হইতে বাধ্য? ল্যামডার মান। তাহলে দুইটা ঘটনার পার্থক্য কি? যখন মাধ্যম চেঞ্জ হবে, অর্থাৎ একবার বায়ু মাধ্যম একবার পানি মাধ্যম, ম্যাথ করছি একটু আগে, মাধ্যম যখন চেঞ্জ হবে তখন কম্পাঙ্ক সেম থাকবে, অর্থাৎ এফ এর মান কি থাকবে? সেম। কিন্তু যখনই আমাদের মাধ্যম একটা কিন্তু উৎস ভিন্ন হয়ে যাবে, তখন কে সেম থাকবে? বেগ সেম থাকবে। কেন বেগ সেম থাকবে? কারণ আমরা কয়টা মাধ্যমের মধ্যে কাহিনীটা করছি? একটা মাধ্যমে। একটা মাধ্যমে যখন ঘটনা ঘটবে শব্দের বেগ একটা হইতে বাধ্য। এজন্য মাধ্যম চেঞ্জ হইলে আমরা বলি কম্পাঙ্ক সেম থাকে, মাধ্যম একই হইলে বলি আমরা শব্দের বেগ সেম থাকে। এবার যখনই তোমার দুইটা উৎস হবে, তুমি আবারও কয়বার সূত্র লিখবা? দুইবার। এই যে সাউন্ড বক্সের ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক পাইলাম আলাদা, কেন? কারণ দুইটা সাউন্ড বক্স, দুইটা উৎস, উৎস ভিন্ন মানেই ওদের কম্পনের পরিমাণ হবে ভিন্ন, ওদের কম্পাঙ্ক হবে ভিন্ন। কিন্তু মাধ্যম কয়টা? একটা, এই জন্য দুই জায়গার বেগের মান হবে সেম, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মানও কি হবে? চেঞ্জ হবে, আলাদা। ল্যামডা 1 ধরলাম একটা, ল্যামডা 2 ধরলাম একটা। তাহলে তুমি দুইবার সূত্র লিখতে পারবা। প্রথম জনের জন্য মনে করো তুমি সূত্র লিখলা, এই যে প্রথম উৎসের জন্য সূত্র লিখলা ভি ইকুয়ালস টু, ভি একটাই, f1 ল্যামডা 1, f1 ল্যামডা 1। দ্বিতীয় জনের জন্য তোমার সূত্র লিখতে হবে, দেখো ওর ক্ষেত্রে ভি ভি আছে, তাহলে ভি সেম, কিন্তু f2 কি আসবে? ল্যামডা 2 আসবে। মিলায় দেখো, ঠিক আছে? আগের বারও দুইবার সূত্র লিখছিলাম, ওইবারে এফ সেম ছিল, এবারও সূত্র লিখছি, এবার ভি সেম, কারণ এবার মাধ্যম চেঞ্জ হয় নাই। আমি এক কথা বারবার বলতেছি যেন তুমি শুনতে শুনতে তোমার মোটামুটি এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়, একদম অন্তরে গেঁথে যায়। এবার তুমিও ট্রাই করবা, আমি যখন কথা বলবো তুমি মুখে মুখে বলার, তাহলে হবে কি তোমারও একবার জিনিসটা রিপিট করা হবে, তুমি বুঝতে পারলে মনে রাখার কৌশলটাও ইজি হবে। এই জন্য আমরা বুঝাচ্ছিও, কিছুটা মনে রাখার জন্য আমি বারবার কথাগুলো বলতেছি, বিভিন্ন ট্রিক্স দিয়ে বলতেছি। গেল, তাহলে ভি ইকুয়ালস টু f1 ল্যামডা 1, ভি ইকুয়ালস টু হলো f2 ল্যামডা 2। দুইবার কেন সূত্র লিখতে হবে? কারণ কয়টা উৎস আছে আমাদের? দুইটা। লিখলাম সূত্র। এবার এটার ম্যাথটা আমরা একটু করি, আশা করি সবাই এগুলো কিন্তু অবশ্যই নোট করবা, বিশেষ করে এই জিনিসগুলা একদম ভালো করে, এইটে কি চেঞ্জ হয় কি চেঞ্জ হয় না এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আসো এবার এই ম্যাথটা আমরা করি। যারা এই ম্যাথগুলা আগে করছো ওরা একবার এখানে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, তোমরা একবার দেখে এই ম্যাথটা নিজে নিজে পজ করে, ভিডিওটা পজ করে করার ট্রাই করো। আর আমরা এই ম্যাথটা করাচ্ছি, তুমি ট্রাই করার পর যদি না পারো তারপর ভিডিওটা দেখো, যদি পারো তাহলে শুধু শুধু ভিডিওটা দেখে টাইম ওয়েস্ট করার দরকার নেই, স্কিপ করে সামনের টপিকটা দেখা শুরু করো। আসো শুরু করি। বললো দুটি উৎস থেকে, কয়টা উৎস? বুঝে গেলাম দুইটা উৎস। দুইটা উৎস হইলে কি চেঞ্জ হয়ে যাবে? কম্পাঙ্ক। আমরা ক্লিয়ার হয়ে গেছে যেখানে উৎস দুইটা, একটা প্রথম উৎস, একটা কয় নাম্বার উৎস? দ্বিতীয় উৎস। ঠিক আছে, ক্লিয়ার। উৎস থেকে একই মাধ্যম, এই যে ভেরি গুড, মাধ্যম কয়টা হয়ে গেছে? একটা। তাহলে এখানে মাধ্যম একটা, মাধ্যম সেম। তাহলে কিসের মান সেম হয়ে যাবে? মাধ্যম একটা মানে শব্দের বেগ একটা হইতে বাধ্য। তরঙ্গের, এই যে তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে দুইটা উৎস, প্রথম উৎসের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম ল্যামডা 1, দ্বিতীয় উৎসের আমি তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা 2। এখন কথা হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিচ্ছে 0.25, আবারও সেম কোশ্চেন, আমি কি ল্যামডা 1 থেকে ল্যামডা 2 বিয়োগ করে 0.25 লিখবো, নাকি আমি ল্যামডা 2 থেকে ল্যামডা 1 বিয়োগ করে 0.25 লিখবো? অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ হবে নাকি 2 থেকে 1 বিয়োগ হবে, এটা বুঝবো কিভাবে? আমাদের বাইর করা লাগবে ল্যামডা 1 বড় নাকি ল্যামডা 2 বড়, যে বড় ওর থেকে ছোটটা বিয়োগ করে আমরা 0.25 লিখবো। দেখো এই ইনফরমেশনটা পাবো কিভাবে? দেখো দেওয়া আছে উৎসদ্বয়ের কম্পাঙ্ক যথাক্রমে 220, তার মানে প্রথম উৎসটার কম্পাঙ্ক হচ্ছে 220 হার্টজ,
দ্বিতীয় উৎসের কম্পাঙ্কটা হচ্ছে 120 হার্টজ। 120 হার্টজ। তাহলে দুই জায়গার কিসের মান দেওয়া আছে? কম্পাঙ্ক। এবার মনে করে দেখো, আমরা পড়াইছিলাম কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি। তাহলে বলো কার কম্পাঙ্কটা কম? দ্বিতীয়টার কম্পাঙ্ক 120, প্রথমটা 220। তার মানে দ্বিতীয়টার কম্পাঙ্ক কম, দ্বিতীয়টার কম্পাঙ্ক কম মানে ও তরঙ্গ দৈর্ঘ্য কি হইতে বাধ্য? বেশি। তাহলে আমরা লিখবো এভাবে যে দ্বিতীয় মাধ্যম বলতেছি, দ্বিতীয় উৎসের এফ কম, সুতরাং দ্বিতীয় উৎসের ল্যামডা বেশি। তাহলে তুমি কোন লাইনটাকে এবার কাউন্ট করবা? তুমি কি প্রথম লাইনটা কাউন্ট করবে ল্যামডা 1 বেশি? নো, কোন উৎসের ল্যামডা বেশি? দ্বিতীয় উৎসের। এই জন্য ল্যামডা 2 এর মান বেশি, অর্থাৎ এটা এবার হবে না, এটা হবে। সবাই বুঝছি কেন? দেখো এফ এর সাথে ল্যামডার সম্পর্ক দিয়ে আমরা বের করছি। এবার পরের সিস্টেম, তোমার ল্যামডা 2 ল্যামডা 1 এর মান বের করা লাগবে। কয়বার সূত্র লিখতে হবে? 2 বার, কারণ উৎস কয়টা? 2টা। লিখে ফেলে 2 বার সূত্র। প্রথমবারের জন্য এই যে প্রথম উৎসের জন্য সূত্র জানি আমরা কি, সেম মাধ্যম সেম, সো এর ভি এর হবে ভি। ভি ইকুয়ালস টু লিখলাম প্রথম উৎসের ক্ষেত্রে লিখলাম ভি ইজ ইকুয়ালস টু F1, কারণ কম্পাঙ্ক আলাদা, ল্যামডা 1 দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা জানি আমরা, শুধু ভি সেম। এখান থেকে আমরা কার মান বের করবো? তখন ল্যামডার মান বের করবো, ল্যামডা 1 আসবে ভি বাই F1। সেম ভাবে আমরা দ্বিতীয় উৎসের জন্য বের করব ভি ইকুয়ালস টু F2 ল্যামডা 2, বের করে ফেললাম এখান থেকে ল্যামডা 2, এটা আসবে ভি বাই F2। নিয়ে তুমি মান বসাও, ল্যামডা 2 এর মান বসাবা তুমি ভি বাই F2 মাইনাস ল্যামডা 1 এর মান তুমি বসাবা ভি বাই F1 ইকুয়ালস টু আসবে 0.25। এবার দেখো তো কার মান কমন যাচ্ছে? ভি কমন যাচ্ছে, বসাই ভি কমন নিলে কার মান বসাবো এবার? 1/F2। F2 মানে দ্বিতীয়টার কম্পাঙ্ক। দেখো তো দ্বিতীয়টার কম্পাঙ্ক কত দেওয়া আছে? 120, বসে দাও 1/120 মাইনাস F1 মানে প্রথম জনের কম্পাঙ্ক কত? 220, 1/220। ভি কমন নেওয়ার পর 0.25। তাহলে তুমি এখান থেকে এটা ক্যালকুলেটর ডিরেক্টলি মেরে দিবা, ভি সমান ওই 0.25 কে ভাগ করবা, এই জিনিস ওই পাশে গিয়ে ভাগ হবে, এই জিনিসটা দিয়ে ভাগ করবা। তাহলে কিসের মান পেয়ে যাবা তুমি? শব্দের বেগের মান। এই শব্দের বেগের মান কয়টাই হবে? একটা, কারণ মাধ্যম কয়টা? একই মাধ্যম একটা। এবং এই জায়গার মধ্যে কি আমাদেরকে এই জিনিস বের করতে বলছে? দেখো তো ভি বের করতে বলছে, হ্যাঁ বের করতে বলছে, শব্দের বেগ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে শব্দের বেগ যেহেতু বের করতে বলছে, এই জন্য আমরা প্রথমে দেখো তুমি কিছুই করা লাগবে না, তুমি জাস্ট এই সূত্রের মধ্যে কি করবা? এই মানগুলো বসায় তুমি বেগের মান খুব ইজিলি বের করে ফেলতে পারতেছো। বুঝা গেছে আশা করি। এবার দেখো দ্বিতীয়টা, উৎসদয়ের তরঙ্গ দৈর্ঘ্য কত? উৎসদয়ের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তো প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা 1। বেগের মান তুমি একটু আগে বের করছো। F1 এর মান এই যে প্রথমটার কম্পাঙ্ক দেওয়া আছে। দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এই যে উচ্চতার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 বের করবে। ভি এর মান তুমি বের করছো, F2 এর মান দেওয়া আছে 120, নিয়ে এখানে বসাই দিব। তাহলে আমাদের ম্যাথ মোটামুটি শেষ। দেখো একদমই সহজ ম্যাথ, কিন্তু দুই টাইপের ম্যাথ। একটা হচ্ছে মাধ্যম চেঞ্জ হইলে, আর একটা হচ্ছে মাধ্যম চেঞ্জ না, মাধ্যম একটা কিন্তু উৎস কয়টা? দুইটা। কার ক্ষেত্রে কি সেম থাকে এই জিনিস তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। এটা যদি তুমি উল্টাপাল্টা করে ফেলো, তোমার পুরো ম্যাথই উল্টাপাল্টা হয়ে যাবে। গেল। এই টপিকের পর আমাদের জাস্ট একটু করে আরেকটা জিনিস একটু পড়াবো আমরা, সেটা আমরা অলরেডি পড়াইছি, আর একটু বলছি তরঙ্গের চিত্র থেকে মান নির্ণয়। এই টপিকটা মেইনলি আমাদের সিকিউর জন্য একটু কম ইম্পর্টেন্ট, তাও ইদানিং সিকিউতেও আসলে এই টপিকটা একেবারে যে আসতেছে না এটা বললে আসলে ভুল হবে, মাঝে মাঝে কিন্তু এই টপিক থেকে সিকিউও আসতেছে। সো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবা, একটু খেয়াল করবো, খুবই সিম্পল জিনিস। প্রথম, অলরেডি এটা আমরা পড়াইছি, আমরা একটা তরঙ্গ আঁকলাম। এই তরঙ্গকে বলি আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ, সবাই জানো এই তরঙ্গের নাম অনুপ্রস্থ তরঙ্গ। এটার নাম অনুপ্রস্থ কেন? এটারও কারণ আছে, যাই হোক এখন না বলি। অনুপ্রস্থ তরঙ্গ এটার কারণ হচ্ছে, আমরা মনে করো একটা বস্তু আঁকলাম, এই যে একটা বস্তু আঁকছো, এই বস্তুটার এই বরাবর জিনিসকে তুমি বলো দৈর্ঘ্য, ঠিক না? আর এই বরাবর জিনিসকে তুমি বলো প্রস্থ, ঠিক না? প্রস্থ বলো কোনটাকে? দেখো এই যে এরকম আমার হাত আছে, এটাকে বলি আমরা দৈর্ঘ্য, এই বরাবর জায়গাকে আমরা বলি প্রস্থ। দেখো তো এই জায়গায় কণাগুলো কাঁপতেছে কিভাবে? এই যে উপরে কাঁপতেছে, এই যে নিচে কাঁপতেছে,
এই যে আবার উপরে কাঁপতেছে, এই যে আবার নিচে কাঁপতেছে, এই যে উপরে নিচে কাঁপতেছে, দেখো তো ওরা কাঁপতেছে দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর? দেখো তো দৈর্ঘ্যটা কোনটা, এটা না, এই যে দৈর্ঘ্য এটা, এই যে দৈর্ঘ্য এটা, ও কাঁপতেছে কোন বরাবর, প্রস্থ বরাবর, এই জন্য কম্পাঙ্কের নাম হচ্ছে অনুপ্রস্থ। আছে, যাই হোক, এগুলো আমাদের এখন উদ্দেশ্য না, আমরা আগে যেটা পড়তেছিলাম এটা নিয়ে একটু পড়াশোনা করি, যে অনুপ্রস্থ তরঙ্গ। এটা এই অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে তোমাদেরকে অলরেডি আমি এই জিনিসটা দেখাইছি, যে এখান থেকে শুরু করে পুরো গিয়ে এতটুকু পর্যন্ত, এই পুরাটা মানে একটা কম্পন। দেখো তো একটা কম্পন মানে কি হয়েছে, খেয়াল করো, একবার উপরে গেছে, একবার নিচে গেছে, আগের জায়গায় চলে আসছে, এটা মানে একটা পূর্ণ কম্পন। এই একটা পূর্ণ কম্পনে, এই একটা পূর্ণ কম্পনে আমরা গত ক্লাসে বলছিলাম টোটাল 4টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 4টা। এক, একদম জিরো যে অবস্থানটা, এই জিরো অবস্থান বা এই পুরাটাতে এক্স অক্ষের কোটির মান জিরো, এটার জন্য আমরা এই বরাবর জায়গাকে বলবো জিরো অবস্থান। এই জিরো অবস্থানকে আমরা নাম দিয়েছিলাম সাম্যাবস্থান, যদি তোমাদের মনে থেকে থাকে। সাম্যাবস্থান, উপরের অবস্থান, সবচেয়ে উপরের সবচেয়ে দূরের অবস্থানকে আমরা একটা নাম দিয়েছিলাম বিস্তার। কি নাম দিয়েছিলাম? বিস্তার। তাহলে বলতো, প্রথমে সাম্যাবস্থান থেকে আমরা কোথায় গেছি? বিস্তার। তারপর খেয়াল করো তো, বিস্তার থেকে আমরা আবার জিরোতে ফিরে আসছি না? জিরো মানে কি অবস্থান? সাম্যাবস্থান। তাহলে বিস্তার থেকে সাম্যাবস্থান, এটা কয় নাম্বার? 2। এরপরেরটা হচ্ছে আমাদের আবার সাম্যাবস্থা থেকে আবার কোথায় গেছি আমরা? আবার একটা সর্বোচ্চ অবস্থান, ওটা উপরে সর্বোচ্চ, এটা নিচে সর্বোচ্চ। নিচে সর্বোচ্চ মানেও এটা আরেকটা বিস্তার, যেটাকে আমরা বলি নেগেটিভ বিস্তার। নেগেটিভ মানে ঋণাত্মক বিস্তার, গেল নেগেটিভ বিস্তার। এরপরে আবার ঘুরে এটা চলে আসছে কোথায়? এই যে এখানে চলে আসছে। এই অবস্থানটাকে আমরা বলছিলাম আবার সাম্যাবস্থান। টোটাল 4টা অংশ, এই যে 1 নাম্বার অংশ, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার। অর্থাৎ সাম্যাবস্থার একটু বিস্তার টু আবার সাম্যাবস্থা, আবার সাম্যাবস্থা থেকে বিপরীত বিস্তার বা নেগেটিভ বিস্তার, আবার চলে আসছি কোথায়? সাম্যাবস্থা। এই যে সাম্যাবস্থা বিস্তার করে টোটাল 4টা অংশ হয়েছে। এই সম্পূর্ণ কাহিনীটাকে আমরা বলছিলাম একটা পূর্ণ কম্পন। এই একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে ওটাকে আমরা বলছিলাম পর্যায়কাল। পর্যায়কাল মানে ক্যাপিটাল টি। তাহলে বলতো, এই একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটা যদি পর্যায়কাল হয়ে থাকে, তাহলে আমাদের এই পর্যায়কালটা টোটাল কয়টা অংশে বিভক্ত? টোটাল 4টা অংশে বিভক্ত। এই যে টোটাল 4টা অংশেও বিভক্ত, এই 4টা অংশকে নিয়ে আমাদের মেইন কথা, যে এই পুরাটা হচ্ছে পর্যায়কাল। তার মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সময় গেছে পর্যায়কাল। তাহলে আমাকে যদি বলে এই পুরাটার অর্ধেক তো এটা, তাহলে এই জায়গায় সময় গেছে কতক্ষণ? এই জায়গায় সময় গেছে t/2। কারণ কি, এটা থেকে এটা যতটুকু, এটা থেকে এটা ততটুকু, তাহলে পুরাটা যদি টি হয়, অর্ধেকে সময় গেছে t/2। আর এখান থেকে এখানে যদি t/2 হয়, এরও অর্ধেক, পুরাটা হচ্ছে t/2, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হবে কত? t/4 বলি আমরা। তাহলে বলতো, পরীক্ষায় এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। পরীক্ষা বললো সাম্যাবস্থা থেকে বিস্তারে যেতে কতক্ষণ সময় লাগে? তোমার অ্যান্সার হবে সাম্যাবস্থা থেকে বিস্তারে যেতে এই যে এতক্ষণ সময় লাগে। এতক্ষণ সময় মানে কতক্ষণ? t/4। তোমার কোশ্চেন সম্পূর্ণ ঘুরে চলে আসছে, কতক্ষণ সময় লাগবে? পর্যায়কাল। আর যদি বলে যায় সাম্যাবস্থা থেকে এই যে পুরোটা এই জায়গায় পর্যন্ত আসি, আরেকটা সাম্যাবস্থা, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ অতিক্রম করে আসছি, এই পুরো অবস্থানের নাম হচ্ছে পর্যায়কাল। সাম্যাবস্থা থেকে বিস্তার পর্যন্ত হচ্ছে t/4। আর এই সাম্যাবস্থা থেকে এই সাম্যাবস্থা পর্যন্ত সময় হচ্ছে t/2। এই কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আসো, এই সেম কনসেপ্টটা এক্সট্রা করে আবার কাজে লাগবে যখন আমরা এই জায়গায় পড়তে যাব তরঙ্গ দৈর্ঘ্য। মিলাও, সেম তুমি আবার অনুপ্রস্থ তরঙ্গ আঁকলা, এখান থেকে শুরু করে পুরাটা ঘুরে এখানে আসছি, এই পুরাটা ঘুরে এখানে আসছি, এই পুরাটুকু যাইতে যেটুকু দূরত্ব অতিক্রম হয়েছে, যেটুকু কি অতিক্রম হয়েছে? দূরত্ব। এই যে এতটুকু পর্যন্ত যে দূরত্ব অতিক্রম হয়েছে তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এর যদি অর্ধেক পরিমাণ আমরা যাই, অর্ধেক মানে এতটুকু পরিমাণ যাই, তাহলে দূরত্বটা কত হবে? এইটুকু দূরত্বের নাম হবে λ/2। আর এইটুকু পর্যন্ত এইটুকু দূরত্ব হবে আমাদের, দেখো তো, এখান থেকে এর দূর পর্যন্ত এইটুকু হচ্ছে λ/2। তাহলে আমরা এতটুকু পর্যন্ত গেছি, মানে এরও অর্ধেক গেছি। এরও অর্ধেক মানে কত হবে? বুঝাই যাচ্ছে, λ/4। তাহলে বলো তো, এটার নাম কি অবস্থান? সাম্যাবস্থা। এটার নাম কি অবস্থান? বিস্তার। সাম্যাবস্থান থেকে বিস্তারে গেলে কতটুকু দূরত্ব অতিক্রম হয়? λ/4। সাম্যাবস্থা থেকে পুরো এক কম্পন দিলে কত দূরত্ব অতিক্রম হয়? λ। সাম্যাবস্থান থেকে অর্ধেক কম্পন দিলে, পুরো কম্পন না, পুরো মানে এতটুকু, অর্ধেক কম্পন দিলে কতটুকু দূরত্ব অতিক্রম হয়? λ/2।
এই কনসেপ্টটাকে খাটাই আমরা ম্যাথ করতে পারবো। তবে এটা তো অনুপ্রস্থ বললাম, সেম ঘটনা আছে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে। কার ক্ষেত্রে আছে? অনুদৈর্ঘ্য কম্পন তরঙ্গের ক্ষেত্রে আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে চলে তোমরা জানো, একটা প্রসারণ হয় ওর, প্রসারণ মানে অণুগুলার মাঝখানে গ্যাপ থাকে, এরপর হয় একটা সংকোচন। সংকোচন মানে কি? এই যে দেখো অণুগুলা খুব কাছাকাছি চিপায় আছে, আবার হয় একটা প্রসারণ, আবার হয় একটা সংকোচন, আবার হয় প্রসারণ, আবার হয় একটা সংকোচন। তাহলে এরকম করে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চলে। কোনটার ক্ষেত্রে? অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে মিলাও। প্রথম কথা, এইটুকু যে অংশ দেখতেছো এটাকে আমরা বলবো প্রসারণ অংশ। ছোট করে যে অংশ দেখতেছো নাম হচ্ছে সংকোচন অংশ। আবার পরেরটা প্রসারণ, আবার সংকোচন। বলা হয় এই একটা প্রসারণ আর একটা সংকোচন, এই পুরাটা মিলে আমরা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। একটা প্রসারণ প্লাস একটা সংকোচন মিলে টোটাল তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে শুধু যদি আমরা প্রসারণকে কাউন্ট করি অর্ধেক, শুধু যদি আমরা সংকোচনকে কাউন্ট করি তাহলে অর্ধেক। লিখলাম প্রসারণ আর সংকোচন দুইটা মিলায় যে দূরত্ব হবে সেটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে শুধু প্রসারণ যখন আসবে, কারণ প্রসারণ অর্ধেক, এই ঘটনার সংকোচন প্রসারণ মানে কি? প্রসারণ আর সংকোচন মিলে অর্ধেক অর্ধেক জায়গা। তার মানে প্রসারণ λ/2 হবে, সেম সংকোচনের জন্য দূরত্ব হবে কত? সেম ভাবে λ/2। এবার সময়ের ক্ষেত্রেও সেম, যে পুরা সংকোচন প্রসারণ মিলায়, পুরা প্রসারণ সংকোচন মিলায় যেই সময় লাগে পুরোটুকু সময়টার নাম হচ্ছে পর্যায়কাল। তার মানে প্রসারণ প্লাস সংকোচন মানে পর্যায়কাল ক্যাপিটাল টি। তার মানে শুধু প্রসারণ T/2, শুধু সংকোচন T/2 লিখে রাখলা। এই জায়গায় সময় টি, এই ক্ষেত্রে শুধু সময় হবে T/2, এই ক্ষেত্রেও সময় হবে T/2। আশা করি বুঝছো। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা কনসেপ্ট পড়লাম, সাম্যাবস্থা বিস্তারের কনসেপ্ট, কখন ল্যামডা হবে, কখন পর্যায়কাল হবে, কখন λ/2 λ/4, ওই জিনিসগুলো তুমি একটু অবশ্যই এই চিত্রগুলো তোমার খাতায় থাকা লাগবে। খাতায় থাকলে হবে না আর কি, মাথায়ও থাকতে হবে। খুবই ইজি, তুমি বুঝলেই হয়ে যাচ্ছে উঠছে নামছে। আর এখানে প্রসারণ সংকোচন মিলায় ল্যামডা, এখানে উঠছে প্লাস নামছে মিলায় হচ্ছে ল্যামডা। এবার আসো আমরা একটা ম্যাথ করি, এই ম্যাথটা দেখলেই তোমরা মোটামুটি পেরে যাবা। সবাই আগে যারা যারা এই ম্যাথটা ট্রাই করবা, আমি সবাইকে রিকোয়েস্ট করব আগে একটু পজ করে তোমরা এই ম্যাথটা ট্রাই করো, দেখো যেভাবে আমি পরে করাই দিব তোমরা ওভাবে ম্যাথটা করে শেষ করতে পারছো কিনা, এটা একটু সবাই ট্রাই করো। আসো, প্রথম হচ্ছে তরঙ্গটার বেগ বের করতে বলছে। তরঙ্গটার কি বের করতে বলছে? বেগ। এখন বলতো আমরা তরঙ্গের বেগ বের করার সূত্র তো জানি, v ইকুয়ালস টু কি বলতো? f ল্যামডা। তাহলে প্রথমে কার মান লাগবে? f। f মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। খেয়াল করবো একটু, দেখো এখানে কি কি দিছে। প্রথমে দিছে আমাদেরকে এই যে এইটুকু দিছে 20 মিটার, 20 মিটার দিছে। মিলে দেখো এখান থেকে গিয়ে এতটুকু পর্যন্ত আসছি, আমরা জানি এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের ল্যামডা, ঠিক না? এখান থেকে শুরু করে এই যে একবার উপরে একবার নিচে আবার আগের জায়গায় চলে আসছি ল্যামডা। এখান থেকে এতটুকু, এই যে এটা সাম্যাবস্থান, এটা বিস্তার, এইটুকু পর্যন্ত দূরত্ব আশা করি সবাই জানো। এটার মান আমরা একটু আগে লিখছিলাম λ/4। তার মানে আমাকে এখান থেকে এতটুকু 20 মিটার দেওয়া মানে λ/4 এর টোটাল যোগফল কত মিটার দেওয়া? 20। দেখলাম ল্যামডা প্লাস λ/4, এটা পুরাটাই 20। বুঝছি কিনা দেখো, এখান থেকে শুরু করে পুরাটা কি আগের জায়গায় আসছি ল্যামডা দূরত্ব, সাথে আরো এতটুকু দূরত্ব গেছে, এই এতটুকু দূরত্ব হচ্ছে λ/4। টোটাল দূরত্বটা দেওয়া আছে আমাদেরকে 20 মিটার। সো আমরা দূরত্ব লিখলাম 20, কারণ ল্যামডা একটা দূরত্ব। এবার তুমি এখান থেকে সুন্দর মতো যোগ করবা, লসাগু করবা, 5 λ/4 সমান আসবে 20। এখান থেকে ল্যামডার মান যদি তুমি বের করো এটা আসবে 16 মিটার। ল্যামডার মান 16 মিটার বের হয়েছে। এবার ল্যামডার মান যদি তোমার 16 বের হয়ে যায়, তোমার দরকার বেগ, আরেকজনের মান লাগবে, সে হচ্ছে কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক বের করার জন্য দেখো তো একটু খেয়াল করলে বুঝবে, এখানে একটা সময় দেওয়া আছে। দেখো এখান থেকে শুরু করছে, এখানে সময় গেছে 0.1 সেকেন্ড, কিন্তু এটা কি পুরো তরঙ্গ হইছে? না, অর্ধেক। আর একটু গেলাম, এই জায়গায় পুরা তরঙ্গ হইছে। এই পুরা তরঙ্গ হইতে কতক্ষণ সময় দেওয়া আছে? 0.2 সেকেন্ড। একটু আগে পড়েছি, সম্পূর্ণ একটি কম্পন দিতে যে সময় লাগে তার নাম হচ্ছে আমাদের পর্যায়কাল। এই পর্যায়কালের মান কত বসাইতে বাধ্য? তুমি 0.2 সেকেন্ড বসাইতে বাধ্য। 0.2 সেকেন্ড বসাইছো, ল্যামডা পাইছো, ক্যাপিটাল টি পাইছো, সূত্রে বসাও। v ইকুয়ালস টু f মানে আমরা 1/t জানি, সাথে ল্যামডা জানি। এখান থেকে টি এর মান তুমি নিয়ে বসাই দিবা, এখান থেকে ল্যামডার মান নিয়ে বসাই দিবা, তোমার বেগের মান নির্ণয় হয়ে গেছে। এই যে চিত্র থেকে যেভাবে আমরা এফ বের করছি,
এফ বের করার জন্য আসলে টি বের করছি অ্যাকচুয়ালি, যে আমরা টি বের করছি গ্রাফ থেকে বা এই চিত্র থেকে ডিরেক্টলি, কিন্তু আমরা এফ বের করতে পারি না, টি বের করতে পারি। আর টি বের করলেই এফ জানি, কারণ এফ আর ওয়ান, এফ ইকুয়ালস টু হচ্ছে 1/t, বসা দিলে হয়ে যাচ্ছে। তোমার এই সেম জিনিসটাই এমসিকিউতে আসবে, হয়তো শুধু বলবে তুমি ল্যামডা বের করো, অথবা শুধু বলবে তুমি পর্যায়কাল বের করো, অথবা শুধু বলবে তুমি কম্পাঙ্ক বের করো, অথবা আমরা যেভাবে বলছি বেগ বের করো, পুরাটাই বলতে পারে। সেম ভাবে 2 নাম্বার কোশ্চেন বলছে তরঙ্গটি 20 মিটার দূরত্ব অতিক্রম করতে কয়টা কম্পন দিবে। ভালো করে খেয়াল করবা, কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 20 মিটার, কয়টা কম্পন দিবে খেয়াল করবা। দূরত্ব 20 মিটার, আমরা দূরত্বের সূত্র কি পড়ছি, কি বের করতে বলছে, কয়টা কম্পন, মানে এন বের করতে বলছে, এন বের করতে বলছে। দূরত্ব এস, কম্পনের সংখ্যা হচ্ছে এন, আমরা জানি কেমনে বের করব, 2 নাম্বার, এস ইকুয়ালস টু এন ল্যামডা খাটাই দিব। কেন, কারণ দূরত্বের সূত্রই আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে কম্পনের সংখ্যার সাথে এস ইকুয়ালস টু এন ল্যামডা। তাহলে তুমি এখান থেকে এন সমান লিখবা এস বাই ল্যামডা। অলরেডি তুমি এস এর মান জানো, কত মিটার দেওয়া আছে 20, অলরেডি তুমি ল্যামডার মান জানো, বসাই দিবা। এটা 20/16 আসবে, 20/16 আসলে তোমার এটা একটা দশমিকে আসবে, সমস্যা নেই, অতটি হবে, 1.4 তো 1.25 আসবে, তাহলে হবে কি 1.25টি কম্পন দিবে, শেষ হইলো। পরে বলছে তরঙ্গটি 10 সেকেন্ডে কয়টা কম্পন দিবে, বলো কি দেওয়া আছে, টাইম, টাইম দেওয়া আছে, কয়টা কম্পন দিবে, এন এর মান লাগবে। দেখো তো তোমার কাছে পর্যায়কাল আছে নাকি নাই, এটা হচ্ছে পর্যায়কাল। আমরা পর্যায়কালের থেকে সূত্রটা জানি, 3 নাম্বার, এটা হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি ডিভাইড বাই এন। এই যে তুমি ক্যাপিটাল টি এর মান জানো 0.2, তোমার কাছে টাইমের মান দেওয়া আছে, এই যে টাইমের মান কয় সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড বসাইলা, এখান থেকে তুমি এন এর মান কয়টি কম্পন দিবে বের করতে পারবা। দেখছো এইগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে, অর্থাৎ তোমার এই গ্রাফ থেকে তুমি ক্যাপিটাল টি জেনে তোমার কি সূত্র, কি মান দিছে, কি বের করতে বলছে, এটার উপর বেস করে তুমি সূত্র খাটাই ফেলবে। যেহেতু তোমাকে টাইমের জিনিস দিছে, কয়টা কম্পন জিজ্ঞাসা করছে, এই যে টি এন একসাথে আছে, ওই যে তোমার মাথায় সূত্র আসতে হবে, টি বাই এন মানে হচ্ছে ক্যাপিটাল টি মানে আমাদের পর্যায়কাল। সেম ভাবে এই জিনিসটা একটু বুঝাবো, এই 4 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করবা ভালো মতো। এই 4 নাম্বার কোশ্চেনটা আমরা একটু ট্রাই করব। এই 4 নাম্বার কোশ্চেনটাতে কি বলা আছে, 4 নাম্বার কোশ্চেনে বলা আছে কোন কোন বিন্দুর দশা একই। খুবই ইম্পর্টেন্ট কথা, কোন কোন বিন্দুর দশা একই। এই দশা মানে তোমাদের বইতে আসলে অত ভালোভাবে এই দশার সংজ্ঞাটা দেওয়া নাই। এই দশা জিনিসটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন অনেক ভালো করে এটার কনসেপ্ট জানতে পারবা। আসলে দশা মানে একটু কঠিন একটা জিনিস, এই দশা হচ্ছে ওমেগা টি, ঠিক আছে, এগুলো ইন্টারে উঠলে তুমি শিখতে পারবা, সমস্যা নেই, আমরা ইন্টারের স্টুডেন্টদেরকে আসলে এগুলো পড়াই। তো এটা তুমি মাথায় রাখার দরকার নেই যে দশা মানে ওমেগা টি, তুমি সিম্পল ভাষায় বুঝো দশা মানে আসলে কি বুঝায়। দশা মানে আসলে বুঝায় যেই যেই জায়গায়, যেই যেই জায়গায় কণার বেগ, সরণ, ত্বরণ সেম থাকে, যেই যে জায়গায় কণার বেগ, সরণ, ত্বরণ সেম থাকে। সিম্পল ভাষায় যেই যেই জায়গা দেখতে সেম, যে যে জায়গা কি হইতে সেম, দেখতে তাকাইলে যে যে বিন্দুকে তোমার সেম বিন্দু মনে হবে সেটাকেই তুমি দশা বলবা সেম। যেমন এখানে দেখো তো, এই বিন্দুটা কি অবস্থান বলি, এটাকে আমরা সাম্যাবস্থান। এই বিন্দুটা কি অবস্থান বলো তুমি, সাম্যাবস্থান। এই বিন্দুটা কি অবস্থান বলো, সাম্যাবস্থান। এই বিন্দুটা কি অবস্থান বলো, সাম্যাবস্থান। এই বিন্দুটাকেও তুমি বলো সাম্যাবস্থান। এই যে সবগুলা বিন্দুর নাম সেম, এই সবগুলা বিন্দুর দশা হবে সেম। অর্থাৎ এই যে এই বিন্দুকে সাপোজ ও বিন্দু দিলাম, ও, তাহলে এই ও বি ডি এফ এইচ এই সবাই সাম্যাবস্থান, বা ওরা দেখো সেম লেভেলে আছে। সেম লেভেলে থাকলেই ওদের দশাকে আমরা বলবো সেম। দশা মানে অবস্থা, অবস্থা মানে ওরা কিভাবে আছে, কি দশা ওদের, এই দশাটাই হচ্ছে ওর অবস্থা বুঝায় সিম্পল ভাষায়। তার মানে এই জায়গায় এই বিন্দুগুলোর দশা হবে সেম। সেম ভাবে আর কার কার দশা সেম একটু খেয়াল করলে বুঝবা। দেখো তো এখানে এ, এটা উপরে আছে, এই সি, ও কি উপরে আছে না, তাহলে এই দুজনের অবস্থা কি সেম আছে, অবস্থা সেম না, কারণ একজন উপরের দিকে আছে, একজন নিচের দিকে আছে, দুজনের অবস্থা সেম না। কিন্তু এর মতো আর কেউ উপরে আছে, এই যে ই উপরে আছে, এর মতো আর কেউ উপরে আছে, আর কেউ উপরে নেই। এই জন্য এ এবং ই এই দুজনের দশাও কি হবে, সেম হবে। কেন এই দুজনের দশা সেম, কারণ দুজনেই সেম পজিশনে আছে, সেম অবস্থায় আছে। অবস্থা মানেই তো আমরা কি বলি, দশা। সেম ভাবে আর কার কার দশা সেম তুমি আশা করি এতক্ষণে ধরে ফেলতে পারছো। আর দশা সেম হচ্ছে সি এর আর এই জি এর দশা সেম, কারণ দুজনেই কোথায় আছে, দুজনেই নিচে আছে। আর নিচে থাকলে আমরা জানি ওদের দুজনের দশা কি হবে, সেম হইতে বাধ্য। তাহলে এখানে কার কার দশা সেম, এখানে
এই শুরুর ও বি ডি এফ এইচ এই সবগুলা বিন্দুর দশা সেম। আবার এ ই এই দুজনের বিন্দুর দশা সেম। আবার সি জি এই দুজনের দশাও কি সেম। আশা করি সবাই বুঝতে পারছো দশা মানে যে অবস্থায় আছে সেটা বুঝে। এটা জাস্ট এমসিকিউর জন্য তোমাদের এখন লাগবে, এই জন্য আমি একবার দেখা দিচ্ছি, কারণ বোর্ডে এক দুটো এমসিকিউতে এগুলো আসছে। আমরা সম্ভবত পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষাতেও এরকম দশার একটা এমসিকিউ পসিবলি আছে। 5 নাম্বার কোশ্চেনটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। বললো কি তরঙ্গটি পানিতে গেলে, কোথায় গেছে? পানিতে। ছিল কোথায় এতক্ষণ? ছিল মনে করো একটা মাধ্যম, যে মাধ্যমের নাম এ মাধ্যম, গেছে পানিতে। পানি মানে আমরা ওয়াটারে চলে গেছি। মাধ্যম চেঞ্জ করছি, কি সেম থাকবে? মাধ্যম চেঞ্জ করলে কি সেম থাকে? কম্পাঙ্ক সেম থাকে। তার মানে তুমি এই জায়গায় কম্পাঙ্ক এফ ধরলে এই জায়গায় কম্পাঙ্ক কি ধরবা? এফ। গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে দুইজনের ল্যামডার মান বের করতে বলছে। এই জায়গার ল্যামডার মান তুমি অলরেডি জানো, এ মাধ্যম, এ মাধ্যম মানে এই তরঙ্গ, এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান তুমি অলরেডি জানো, আমরা বের করছি। এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান তুমি বের করতে হবে ল্যামডা ডাব্লিউ। বলতো এই এ মাধ্যমে শব্দের বেগ তুমি 1 নাম্বার কোশ্চেনে বের করছো না? এই মাধ্যমে শব্দের বেগ পাইছো। ডব্লিউ মাধ্যম মানে পানির মাধ্যমে শব্দের বেগ তোমাকে দেওয়া আছে, ভি ডাব্লিউ দেওয়া আছে। বলছিলাম কয়বার সূত্র লিখতে? 2 বার। এই যে বায়ু মাধ্যমের জন্য একবার তুমি সূত্র লিখবা, বায়ু না মানে এ মাধ্যম ধরছি এটাকে, এ মাধ্যমে লিখবা এফ ল্যামডা এ। আবার পানির মাধ্যমে লিখবা এফ ল্যামডা ডাব্লিউ। তোমার কাছে এই মান আছে, তোমার কাছে এই মান আছে, তোমার কাছে এই এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের মানও আছে। শুধু দরকার এই জায়গায় ল্যামডা ডাব্লিউ এর মানটা তোমার দরকার। কি করলে বলো তো বের হয়ে যাবে? হ্যাঁ, তুমি ওইটাই করবা। ওই কাজটা করে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। আমরা ইন টোটাল আজকের ক্লাসে যদি সাম আপ করি, তাহলে আমাদের তরঙ্গ অধ্যায়ের প্রথম দিকে যে পার্টটা আছে ওইটা সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট করছি। সেটার মধ্যে আমাদের কি কি কনসেপ্ট পড়ে, আমাদের মেইনলি তরঙ্গ মাধ্যম চেঞ্জ করলে কি হয়, তরঙ্গ একই মাধ্যম যদি হয় কিন্তু উৎস যদি ভিন্ন হয় কি হয়, তারপর চিত্রের মধ্যে থেকে কিভাবে মান বের করা লাগে ওই জিনিসগুলা, সাম্যাবস্থা, বিস্তার, এই কনসেপ্টগুলা, পর্যায়কালের সূত্র, কম্পাঙ্কের সূত্র, তরঙ্গের সূত্র, এরকম বেশ কিছু কনসেপ্ট আমরা আজকের ক্লাসে পড়ছি। এই কনসেপ্টগুলা তোমার যেই বোর্ডের কোশ্চেন যদি আমরা একটু পর্যালোচনা করো তুমি, তাহলে দেখবে এই কোশ্চেনগুলা তোমার 30%-এর মতো কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আসে। এবং তোমরা এটা শিওর থাকতে পারো যে তোমার পুরা বইয়ের থেকে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসুক না আসুক, তরঙ্গ শব্দ অধ্যায় থেকে একটা কোশ্চেন তুমি মাস্ট কমন পাবা। এসএসসির সময়ও কমন পাবা, তোমার এই কলেজ স্কুলের মধ্যে এখন যে টেস্ট পরীক্ষা হবে ওটাতে কমন পাবে। এবং কমন পাওয়ার জন্য তুমি যদি 100% প্রিপারেশন নাও, যে এই চ্যাপ্টারটা আমি 100% শেষ করবো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে তুমি ভালো একটা প্রিপারেশন নিলে তোমার 10 মার্কস শিওর কমন পড়ে যাবে। কেন? কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো যথেষ্ট সহজ। আমরা কি কি টপিক পড়লাম, এই টপিকটা থেকে তুমি 30% কমন বোর্ডের কোশ্চেন পেয়ে যাবা। সবাই একটু ট্রাই করবা, কারো যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে আমাকে দেখাবা। এরপরের অংশে আমরা যারা একটু প্রতিধ্বনি কম পারো, আমরা রেগুলার ক্লাসে প্রতিধ্বনি পড়াইছিলাম, তারা যারা তাও প্রতিধ্বনির অংশটা কম পারো, আমরা প্রত্যেকটা ম্যাথে আর একটু বেশি গুরুত্ব দিব। শুধু আমাদের এখানের ম্যাথগুলো না, আমরা কিছু বোর্ডের ম্যাথও আলাদা করে তোমাদেরকে দেখাই দিব যেগুলো একটু কঠিন। অথবা তোমরা যদি চাও আমাদের কাছে নিয়ে আসতে পারো, কারণ আমরা প্রতিধ্বনির অংশটা মোটামুটি ভালোভাবেই ক্লাসে পড়াইছিলাম। তাও ক্লাসের মধ্যে দেখা যায় সবাই মনোযোগ দাও না, ঠিক করে পড়ো না। একটু রিকোয়েস্ট করবো সবাইকে যেন সবাই ক্লাসে একটু মনোযোগ দাও, তাহলে আমাদের ক্লাসগুলো দেখবো অনেক কোয়ালিটিফুল হচ্ছে। যেমন এই অনলাইন ক্লাসটা তুমি একা একা করতেছো, কোনো প্রবলেমই হচ্ছে না, তুমি খুব ইজিলি ফোকাস করে এই জিনিসগুলো বুঝে ফেলতেছো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। সেম ফোকাসটা তুমি একটু ট্রাই করবা, যে মোবাইল না, রিয়েল লাইফে এই ফোকাসটা যদি তুমি দাও তাহলে আরো দ্রুত তুমি শিখতে পারবে সামনাসামনি ফোকাস দিয়ে। ঠিক আছে, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আরেকটা ক্লাস আমরা দিব ইনশাল্লাহ। এই ক্লাসটা আগে সবাই কমপ্লিট করে ফেলবা। কমপ্লিট করার পর কারো কোনো প্রবলেম থাকলে আমাদেরকে রেগুলার ক্লাসে দেখাবো। আমি প্রত্যেকদিন থাকি মডুলাসে, অনেকে আমার কাছে বসে বিভিন্ন প্রবলেম সলভ করাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।